আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমাদের কৃষি শিক্ষা প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের যে দ্বিতীয় অংশ বাকি ছিল সেই অংশ নিশ্চয়ই আমরা আলোচনা করব। তো আজকের আমাদের যে আলোচ্য বিষয় সেগুলো হলো ভূমিক্ষয়। ভূমিক্ষয় আসলে কি, ভূমিক্ষয়ের প্রকারভেদ এবং ভূমিক্ষয়ের ফলে যেই ক্ষতির সম্মুখীন হয় কৃষক, কিংবা ভূমিক্ষয় কত প্রকার এবং কী ধরনের ভূমিক্ষয় আমরা সাধারণত দেখি। পাশাপাশি আমরা দেখব যে মাটির যে উর্বরতা এবং উৎপাদন ক্ষমতার মধ্যে পার্থক্য। পাশাপাশি আমরা সেচ দেখব, সেচ প্রক্রিয়া দেখব, এবং শেষে আমরা এই অধ্যায় থেকে যে ধরনের এমসিকিউ আসতে পারে সেই সম্পর্কে একটু ধারণা নিব, পাশাপাশি একটি সিকিউ সলভ করব। তো এই হলো আজকে আমাদের ক্লাসের মূল বিষয়গুলো। আর এই পরবর্তী 2 ঘন্টা আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আশা করছি তোমরা সবাই আমাদের সাথে থাকবে এবং এই বিষয়গুলো খুব মনোযোগ সহকারে পড়বে। তো চলো শুরু করা যায়। তো আজকে আমাদের যেই টপিকটা ভূমিক্ষয়। তো শুরুতে আমরা দেখবো যে আসলে ভূমিক্ষয় কি। তো ভূমিক্ষয় হলো বৃষ্টিপাত, বায়ু, পানি প্রবাহ ও মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে মাটির কণা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর হয়ে বা সরে যাওয়াকে ভূমিক্ষয় বলে। তাহলে ভূমিক্ষয়ের সংজ্ঞা আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভূমিক্ষয় আসলে কি। তো বৃষ্টিপাত, বায়ু, পানি প্রবাহ, মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে মাটির কণা এক স্থান থেকে অন্য স্থানে সরে যাওয়াকে ভূমিক্ষয় বলে। এখানে তাহলে ভূমিক্ষয়ের যে প্রাকৃতিক কারণ এগুলো আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের কারণে মাটি স্থানান্তর হচ্ছে, মাধ্যাকর্ষণ, বায়ু প্রবাহ ইত্যাদি কারণে, প্রাকৃতিক কারণে ভূমি এক স্থান থেকে অন্য স্থানে সরে যাচ্ছে। এই যে সরে যাওয়াটা, এটা একটা ভূমিক্ষয়। তাহলে এবার দেখবো ভূমিক্ষয়ের প্রক্রিয়া, যে ভূমিক্ষয় আসলে কোন কোন প্রক্রিয়ায় হয়। তাহলে বন উজাড় ও ফসল আবাদ, এর ফলে কি হয় যে ভূমি উন্মুক্ত হয়ে ভূমিক্ষয় বৃদ্ধি পায়। এখানে আসলে ফ্লোর মাধ্যমে দেখানো হয়েছে যে কিভাবে ভূমিক্ষয়টা হয়। তো যে বন উজাড় করছি বা ফসল আবাদ করছি, ফসল আবাদের জন্য আমাদের যে জমি চাষ দিতে হচ্ছে, যার ফলে দেখা যাচ্ছে যে ভূমিক্ষয় হচ্ছে, যে ধুলার সাহায্যে মাটি অন্যত্র স্থানান্তরিত হয়ে যাচ্ছে। বৃষ্টির পানির সাথে উপরের মাটি ধুয়ে উপত্যকাও ও অধিত্যকা সৃষ্টি করে। তাহলে এই যে বৃষ্টিপাত হচ্ছে, এর ফলে দেখা যাচ্ছে যে উঁচু যে জমিগুলো সেখান থেকে ঢাল বেয়ে বেয়ে পানি নিচে নেমে চলে আসছে। নিচে নেমে সাথে যেই উপরের অংশ, মাটির উর্বর অংশ, সেটাও নিচে নেমে চলে আসছে, যার ফলে ভূমিক্ষয় হচ্ছে। এবার দেখি যে পাহাড়ের ঢালে চাষাবাদ যে হচ্ছে, আমাদের পার্বত্য অঞ্চলগুলো যেগুলো আছে, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটির, সিলেটের যেই পার্বত্য অঞ্চলগুলো আছে, ওইখানে দেখা যায় যে ওখানে যে স্থানীয় কৃষকরা, তারা হলো যে পাহাড়ের ঢাল, ওই ঢাল কেটে কেটে বিভিন্ন ধরনের ফসল চাষ করে। এটার একটা সুন্দর নাম আছে জুম চাষ। তো এই চাষের ফলে দেখা যায় কি যে মাটি ক্ষয় হয়। দেখা যায় যে পাহাড় কাটছে, যার ফলে পাহাড়ের একটা অংশ এটা কৃষক সরিয়ে ফেলছে, যার ফলে দেখা যাচ্ছে নিচে চলে আসছে সেই মাটিগুলো। এর ফলে যে উর্বর অংশটা আছে সেই উর্বর অংশটা চলে আসে, এবং বৃষ্টিপাত যখন হয় তখন ওই মাটি যে আলগা হয়ে যাচ্ছে সরানোর ফলে, তখন তোমার মাটিগুলো ধুয়ে নিচে চলে আসছে। এটা এক ধরনের ভূমিক্ষয়। তাহলে অতিরিক্ত পানি উপরের মৃত্তিকা ভেসে নিচু স্থানে জমা হয়। তাহলে অতিরিক্ত যে পানি প্রবাহ, ওই পানি প্রবাহ ফলে কি হচ্ছে যে উপরের যে মৃত্তিকা সেটা ভেসে নিচু হয়ে যাচ্ছে। তাহলে প্রধান কারণ, ভূমিক্ষয়ের যে প্রধান কারণ আমরা কি দেখতে পাচ্ছি, বৃষ্টি, নদীর স্রোত, বন উজাড়, এই তিনটা আপাত দৃষ্টিতে ভূমিক্ষয়ের প্রধান কারণ। এবার পানি প্রবাহ, মাটি আলগা হয় এবং নিম্নভূমি জমা হয়। বায়ু প্রবাহ, এটা হলো আমরা তিনটা যে কারণ দেখতে পাচ্ছি, বৃষ্টি, নদীর স্রোত এবং বন উজাড়। এগুলোর ফলে এগুলো কি হচ্ছে, যে পানি প্রবাহ হচ্ছে, মাটি আলগা হয়ে নিম্নভূমিতে জমা হচ্ছে। তারপরে বায়ু প্রবাহ হচ্ছে, যে উপরের শুকনো যে মাটিটা সেটা ধুলা হয়ে উড়ে চলে আসছে অনেক দূরে দূরে। নদীর স্রোত তীর ভেঙে মাটি অন্য স্থানে বহন করে। যা আমাদের নদী তীরবর্তী যে অঞ্চলগুলো, প্রায় দেখা যায় যে সেখানে নদী ভাঙন হচ্ছে। তো নদী ভাঙনের ফলে কিন্তু এটা এক ধরনের ভূমিক্ষয়। এবং নদী ভাঙনের ফলে যে নদীর তীরবর্তী, দুই পাশের তীরবর্তী যেই বিস্তৃত এলাকা থাকে সেটা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। তো এটাও ভূমিক্ষয়ের মধ্যে অন্তর্ভুক্ত। এবার দেখি যে পানি ও বায়ু প্রবাহ দ্বারা যে ভূমিক্ষয়টা হচ্ছে, বায়ুর উর্বর যেই মাটিটা সেটা পানি ও বায়ুর সাহায্যে অন্য অত্র চলে যাচ্ছে। এবার আমরা প্রাকৃতিক কারণটা জানলাম যে ভূমিক্ষয় প্রাকৃতিক কোন কোন কারণে হচ্ছে। এবার দেখব মানব কার্যকলাপ এর সাথে ভূমিক্ষয় কিভাবে সম্পর্কযুক্ত। তাহলে মানব যে কার্যকলাপ, তার ফলে কি হচ্ছে যে বন উজাড় হচ্ছে এবং ফসল আবাদে ভূমি উন্মুক্ত হয়। মানুষ ফসল আবাদের জন্য যে ভূমি উন্মুক্ত করছে, তারপরে বন কাটছে ফসলের চাষের জন্য কিংবা ঘর বাড়ি বানানোর জন্য, এবং বন থেকে যেই রিসোর্সগুলো আছে সেগুলো সংগ্রহ করার জন্য দেখা যাচ্ছে যে তারা বন উজাড় করছে, যার ফলে ভূমিক্ষয় হচ্ছে। যে শিকড় মাটি ধরে রাখতো, সেই গাছ উপড়ে ফেলা হচ্ছে, সেই শিকড় তো আর মাটি ধরে রাখতে পারছে না। তো দেখা যাচ্ছে যে মাটি ধুলার সাহায্যে বা বিভিন্ন ধরনের ক্ষয়ের মাধ্যমে অন্যত্র চলে যাচ্ছে এবং ভূমিক্ষয় হচ্ছে। বৃষ্টির পানির সাথে উপরের মাটি ধুয়ে যায়, ফলে উপত্যকা অধিত্যকার সৃষ্টি হচ্ছে। ভূমিক্ষয়ের প্রকার, এখন দেখবো আমরা যে ভূমিক্ষয়ের যে প্রকারভেদ, এই দুইটা প্রকারভেদ আছে, প্রাকৃতিক ভূমিক্ষয় এবং মনুষ্য কর্তৃক ভূমিক্ষয়। প্রাকৃতিক ভূমিক্ষয়টা আমরা দেখবো বৃষ্টিপাত,
তাপ, পানি প্রবাহ, ঝড়, জলোচ্ছ্বাস প্রভৃতি কারণে ভূমিক্ষয় হয়। এগুলো প্রাকৃতিক কারণ। এটা ধীর গতিতে হয়, দেখা যায় যে খুব যে র্যাপিড স্পিড হয় এটা তা না, ধীরে 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 ভূমিক্ষয়টা হতে থাকে। ধীর গতিতে হলেও সময়ের সাথে সাথে স্পষ্ট হয়ে উঠছে এটা। আর কণা বহন, যে আমরা গত আমাদের অংশে জেনেছি যে মাটির ছোট ছোট কণা থাকে, ক্ষুদ্র ক্ষুদ্র কণা, যে ক্ষুদ্র ক্ষুদ্র যে কণাগুলো আছে এই কণাগুলো বৃষ্টি, বায়ু, মাটির কণা এটা অন্যত্র স্থানান্তর করে নিয়ে যাচ্ছে, এবং মাটি গঠন ও ভূমিক্ষয়ের যে মধ্যে প্রাকৃতিক ভারসাম্য থাকে সেটাও নষ্ট হচ্ছে। তো দীর্ঘকাল যে ভূমিক্ষয় হচ্ছে সেটার ফলে কি হচ্ছে, সেটার ফলে হচ্ছে কৃষি উৎপাদন যে ক্ষমতা, সেই ক্ষমতা কমে যাচ্ছে, এবং কৃষক ক্ষতির সম্মুখীন হচ্ছে, এবং মাটি অনুর্বর হয়ে যাচ্ছে। যার ফলে দেখা যাচ্ছে যে আমরা গত অধ্যায়ে যেমন জেনেছি যে মাটি যখন উর্বর শক্তি হারাই ফেলছে, তখন মাটিতে বিভিন্ন ধরনের যেই সার প্রয়োগ করতে হচ্ছে, জৈব সার, অজৈব সার, এগুলোর মাধ্যমে মাটির উর্বরতাকে আবার পুনরায় রিস্টোর করা হচ্ছে। তো এটা একটা দীর্ঘ প্রক্রিয়া এবং কৃষকের জন্য আর্থিকভাবে একটি ঝুঁকিরও কাজ। সেক্ষেত্রে কৃষকই আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হচ্ছে, যার কারণে এই ভূমিক্ষয় কৃষকের জন্য কিন্তু একটি অশনি সংকেত এবং একটি সমস্যার বিষয়। এবার যে কৃত্রিম ভূমিক্ষয় যেটা মানুষের কারণে হচ্ছে, সেই বিষয়ে আমরা দেখবো যে কৃষি সভ্যতার শুরু থেকেই মানুষ মাটিকে ব্যবহার করছে। তাহলে যে সভ্যতা শুরু হয়েছে, সভ্যতা শুরুই কিন্তু কৃষি দিয়ে। তো সেই কৃষি কাজ করতে গেলে অবশ্যই মাটি প্রয়োজন, কারণ কৃষির যে মৌলিক উপাদান সেটাই কিন্তু মাটি। তো সেই কৃষক কৃষিকাজের জন্য সভ্যতার শুরু থেকেই ভূমিকে ব্যবহার করছে। এবং ভূমিক্ষয় হয় কি কারণে, কৃষিকাজেও ভূমিক্ষয় হচ্ছে। পানি সেচ, নিষ্কাশন, পাহাড়ি চাষ, ধাপে ধাপে যে চাষ হচ্ছে সেই চাষেও কিন্তু ভূমিক্ষয় হচ্ছে। তো পাহাড়ি ধসে বা ভূমিধসের মাধ্যমে মাটি আলগা হয়। গবাদি পশুর বিচরণ, আমাদের যেই গবাদি পশু যারা পালন করে তারা দেখা যাচ্ছে যে গবাদি পশু চরানোর জন্য বিস্তীর্ণ মাঠে নিয়ে যায়। তো গবাদি পশুর যে পায়ের শক্ত অংশ বা খুর বলা হয় যেটাকে, গবাদি পশু সেটার সাহায্যে কিন্তু চলে। তো দেখা যাচ্ছে যে গবাদি পশু যখন যাচ্ছে তখন গবাদি পশুর পায়ের সাথে সাথেও মাটি উঠে চলে আসছে। তো এইভাবে ধীরে ধীরে ওই অঞ্চলে ভূমিক্ষয় হয়, এবং দেখা যাচ্ছে যে মাটির যে উপরের উর্বর অংশ সেটাও ধীরে ধীরে কমতে থাকছে। এটা র্যাপিড হয় না, কিন্তু ধীরে ধীরে হয়। এর ফলাফল যে শুরু হলে 10 থেকে 5 বছর পরে যে বোঝা যায়, তৎক্ষণাৎ কিন্তু এটা বোঝা যায় না। এই প্রাকৃতিক ভূমিক্ষয়ের যে কারণ, কিংবা এই কৃত্রিম যে ভূমিক্ষয়, অনেক ক্ষেত্রে যদি এই টাইপের ভূমিক্ষয় হয়, যেমন গবাদি পশুর বিচরণ হচ্ছে, কৃষিকাজ, পানি সেচ, এটা ধীরে ধীরে বোঝা যায়। কিন্তু আমি যদি বুলডোজারের সাহায্যে একটা বৃহৎ মাটির অংশ তুলে অন্যত্র স্থানান্তর করি, তো সেই ভূমিক্ষয়টা আবার দীর্ঘকাল না পরে এটা বোঝা যায় না, বর্তমানে বোঝা যায়। আমরা যে বুঝতে পারছি যে এখান থেকে মাটি স্থানান্তর করা হয়েছে। এবার দেখবো যে ভূমিক্ষয়ের ফলে যে কি ধরনের ক্ষয়ক্ষতি হচ্ছে, আসলে কি ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে আমাদের মানুষেরা, এবং অন্যান্য প্রাণীরাও কিন্তু এর সাথে সংশ্লিষ্ট। কারণ মাটিতে শুধু যে মানুষের কাজে লাগে তা না, পৃথিবীতে যেই জীব আছে সবকিছুরই কিন্তু মাটি প্রয়োজন। তাদের জন্য কি কারণে ক্ষতি হচ্ছে সে বিষয়ে আমরা জানবো। পুষ্টি সমৃদ্ধ উপরের স্তরের মাটি চলে যায়, প্রথম যে কারণটা আমরা এতক্ষণ ধরে যেটা জানছি, এবং উর্বর মাটির অপচয় ঘটে। পাশাপাশি নদী তীরবর্তী যে আবাদি জমি সেগুলো নষ্ট হচ্ছে, মাটিতে পুষ্টির অভাব দেখা দেয়, ফসলের বৃদ্ধি ব্যাহত হচ্ছে। তারপরে নদী, নালা, হাওর, বিল ও পলি জমি ভরাট হয়ে যাচ্ছে। নদী, নালা, হাওর, বিল এগুলো কি হচ্ছে, যে আমরা আগেই জেনেছি যে নদী কিন্তু চারিপাশে তার চারিপাশের যেই বিস্তীর্ণ এলাকা থাকে, নদী ভাঙনের মাধ্যমে তা ক্ষয় হয়, এবং সেটা নদীতে যে নিচে তলদেশে জমা হয়। এই তলদেশে জমা হওয়ার ফলে কিন্তু পলি মাটি তৈরি হয়। আমরা আগে এটা পড়েছি যে পলি মাটি কিন্তু অনেক উর্বর, কারণ এটা বিভিন্ন ধরনের জৈব পদার্থ সমৃদ্ধ হয় এবং চাষের জন্য খুব উপযুক্ত। তবে যেই নদীর জন্য কিন্তু এটা ক্ষতিকারক, কারণ নদীতে জমা হতে হতে নদীতে একসময় চর জমা হয়, এবং যেই নদীর যেই প্রবাহটা সেই প্রবাহ থেমে যায়, এবং নদী অনেক সময় মৃত হয়ে যায়। তো ফলে কিন্তু নদীর মানুষের জন্য ভালো হলেও নদীর জন্য ভালো না। তো এবং দেখতে পাচ্ছি যে নদী, নালা, হাওর, বিল পলিতে জমাট হয়ে যাচ্ছে। তারপরে বন্য প্রাকৃতিক ক্ষয়ক্ষতি বৃদ্ধি পায়। তাহলে এখন যেহেতু পলি জমছে, সেহেতু যদি নদী ধীরে ধীরে ভরাটও হয়ে যাচ্ছে পলি জমে জমে। এখন অনেক স্পিডে দেখা যাচ্ছে যে এই পাহাড়ি ঢাল থেকে পানি আসছে। কারণ পানি কিন্তু এই যে পলি মাটি সমৃদ্ধ যে অঞ্চল নদীর, ওইগুলোতে এসে বাধাপ্রাপ্ত হবে, যার ফলে যে পাশের যে বিস্তীর্ণ এলাকা সেটাও কিন্তু প্লাবিত হবে। এর ফলে কি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, বন্যা এগুলো বৃদ্ধি পাবে। মাটির নলা নদী, যে মাটির যে কণাটা আছে সেটা নদীতে জমা হচ্ছে, এবং মাটির পানি ধারণ ক্ষমতা কমে যায়। কারণ মাটির যেই ছোট ছোট কণাগুলো, সেই কণাগুলো কিন্তু ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, যার ফলে যে মাটির যে পানি ধারণ ক্ষমতা সেটাও কিন্তু কমে যাচ্ছে। নদীর গভীরতা কমে, ফলে মাছ চাষ ও নৌ চলাচল বিঘ্ন ঘটে। তাহলে এটা কিন্তু আমাদের একদিকের ক্ষতি হচ্ছে তা না, উভয় দিকের ক্ষতি হচ্ছে। আমাদের জলজ সম্পদও নষ্ট হচ্ছে, আবার যে কৃষি সম্পদ সেটাও কিন্তু নষ্ট হচ্ছে। এবার দেখি যে ভূমিক্ষয়ের শ্রেণীবিভাগ। ভূমিক্ষয় আসলে কয়েকটি প্রক্রিয়ায় হয় আমরা সেটা জানলাম। এখন দেখবো যে ভূমিক্ষয়ের যে প্রধান শ্রেণীবিভাগ আছে সেটা। তো পানি ঘটিত ভূমিক্ষয় আর বায়ু ঘটিত ভূমিক্ষয়, দুই ধরনের ভূমিক্ষয় সাধারণত হয়ে থাকে।
বাংলাদেশে যে পানি ভূমিক্ষয়, এই যে ওয়াটার ইরোজন, এটা বৃষ্টিপাতের প্রধান ভূমিক্ষয় উৎস। এই বৃষ্টিপাতের ফলে যে ভূমিক্ষয়টা হয়, সেই ভূমিক্ষয়টা আবার কয়েকটা ভাগে বিভক্ত। সেই বিভক্ত ভাগগুলো আমরা দেখবো। আস্তরণ ভূমিক্ষয় একটা ভাগ, এটা মূলত 5টা ধাপে বিভক্ত হচ্ছে। পানি ঘটিত ভূমিক্ষয় যেটা আছে সেটা 5টা ধাপে বিভক্তিত। এর প্রথমটা হচ্ছে কি আস্তরণ ভূমিক্ষয়। তো এর আস্তরণ ভূমিক্ষয় কি দেখতে পাচ্ছি আমরা, যে উঁচু স্থান থেকে ঢাল বেয়ে মাটি পাতলা আস্তরণের মতো অপসারিত হয়। যে উঁচু যে স্থানটা থাকবে সেই স্থান থেকে যে বৃষ্টিপাত হচ্ছে, বৃষ্টিপাতের ফলে মাটি একটি স্তর ধরে নিচে নিচে নেমে চলে আসবে এবং চোখে তৎক্ষণাৎ পড়ে না, কিন্তু কয়েক বছর পরে বোঝা যায় যেখান থেকে মাটি স্থানান্তরিত হয়েছে। যে প্রক্রিয়াটা খুবই ধীর গতিতে হয়, যার ফলে আমরা তৎক্ষণাৎ দেখতে পাই না, কিন্তু এর যে ফলাফলটা সেটা আমরা কয়েক বছর পরে হয়তো উপলব্ধি করতে পারবো, যে এখান থেকে মাটি একটি বৃহৎ অংশ নিচে চলে গেছে। এবার দেখো আরেকটা প্রক্রিয়া, রিল ভূমিক্ষয়। এখানে কি হচ্ছে, যে আস্তরণ ভূমিক্ষয়ের দ্বিতীয় ধাপ, মানে প্রথম যেই আস্তরণ ভূমিক্ষয় হলো সেটার দ্বিতীয় ধাপে হচ্ছে রিল ভূমিক্ষয়। এটাতে হলো বৃষ্টির স্রোতে জমির ঢালে ক্ষয়রেখা সৃষ্টি করে। এখন যেই আমরা দেখতে পাচ্ছি যে, ধরি আমরা এখানে একটা পাহাড়ের ঢাল আছে, তো এই বৃষ্টিপাত হচ্ছে, এখানে বৃষ্টি পড়ছে, তো এই ধীরে 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 মাটি সহ কিন্তু নিচে নামছে। এই যে নিচে নামার ফলে এটা আমরা কি বলছি, আস্তরণ ভূমিক্ষয়। এখানে দ্বিতীয় ধাপে কি হচ্ছে, এই যে ক্ষত তৈরি হলো না, যে ধীরে ধীরে মাটি নেমে যাচ্ছে, ক্ষত তৈরি হলো, এটা এখন আমরা যখন দৃশ্যমান হচ্ছে তখন এটা কিন্তু ধীরে ধীরে বড় হচ্ছে, ধীরে ধীরে নালার মতো তৈরি হচ্ছে। তো এই নালার মতো তৈরি হওয়া, এইটা হলো ছোট হাতের রেখা, যে হাতের যে রেখা আছে সেই রেখার মতো অনেক অংশে দেখতে হয়, যার কারণে এখানে ছোট হাতের রেখার মতো ধীরে ধীরে বড় হয় এবং এই বৃষ্টির স্রোত জমির ঢালে ক্ষয়রেখা সৃষ্টি করে। তো এটা হলো যে আস্তরণ ভূমিক্ষয়, তার দ্বিতীয় ধাপ রিল ভূমিক্ষয়। এবং রিল ভূমিক্ষয় আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে হয় এবং এর কনসিকুয়েন্সেস কি কি। এবার দেখছি নালা বা গালি ভূমিক্ষয়। নালা বা গালি ভূমিক্ষয়, এবং এটা রিল ভূমিক্ষয় থেকে উদ্ভব হচ্ছে। যে নালা তৈরি হচ্ছে সে নালা থেকে উদ্ভব হচ্ছে, এবার ছোট নালা হয়ে বড় নর্দমা বা খালের মতো তৈরি হয়। এখন এই যে আমরা দেখলাম যে বৃষ্টিপাত হচ্ছে, যার ফলে আস্তরণ ভূমিক্ষয় হচ্ছে, ধীরে ধীরে মাটি নিচে নেমে আসছে, তারপরে ধীরে ধীরে নালা মতো তৈরি হচ্ছে। এখন এই নালাগুলো পরের ধাপে যে যখন আবার বৃষ্টি হচ্ছে তখন অনেক বড় বড় আকার ধারণ করছে, তখন আর ছোট থাকছে না। তো এটা থেকে হচ্ছে নালা বা রিল গালি ভূমিক্ষয়। বিশেষ করে খাড়া পাহাড়ি ঢালে বেশি হয়। তার মানে যেই পাহাড়ের ঢাল খাড়া বলতে যত বেশি এরকম সোজা, দেখা যাচ্ছে একটা পাহাড় এরকম আছে আর একটা পাহাড় এরকম আছে, তো এটার ঢাল কিন্তু বেশি খাড়া, বেশি উঁচু, তার মানে তো এটা কিন্তু আরো বেশি হবে এই ধরনের ভূমিক্ষয়। এবার দেখি ভূমিধস। এখন ধীরে ধীরে মাটি তো আলগা হয়ে গেল, বড় নালা তৈরি হলো, কিন্তু যে মাটির ভিতরে যেই আস্তরণ ধরে রাখার সেটা কিন্তু আর তখন থাকছে না। তখন দেখা যাচ্ছে ওই মাটিটা পরবর্তী বর্ষা মৌসুমে যে একদম নিচে পড়ে যাচ্ছে, একদম যেই জনবসতি এলাকায় চলে আসছে। তো আমরা আমাদের প্রায় খবরে দেখতে পাই যে আমাদের পাহাড়ি এলাকায় বর্ষা মৌসুমে ভূমিধস হচ্ছে, যার ফলে মানুষ চাপা পড়ে মারা যাচ্ছে, কিংবা যেই কৃষক এর জমি, সেই জমি তলিয়ে যাচ্ছে মাটি দিয়ে। এই ক্ষেত্রে অনেক মানুষও কিন্তু নিহত হয়। তো এটা হলো ভূমিধস। মাটির সংযুক্তি আলগা হয়ে যাচ্ছে, যার ফলে ফাটল ধরে নিম্নমুখী ধসে পড়ে। প্রধানত পাহাড় ও টিলায় ঘটে। তাহলে ভূমিধস প্রধানত কোথায় ঘটে? পাহাড় ও টিলায় ঘটে। এবার দেখি নদী ভাঙন ভূমিক্ষয়। নদী ভাঙন ভূমিক্ষয় বাংলাদেশের একটি উল্লেখযোগ্য ভূমিক্ষয়। আমরা আগে এই বিষয়ে একটু দেখলাম, এখন বিস্তারিতভাবে দেখব। যে চাঁদপুর, সিরাজগঞ্জ, গোয়ালন্দ, তারপরে লেবুখালী অঞ্চলে বার্ষিক শত শত হেক্টর জমি নদীগর্ভে বিলীন হয়। তোমাদের এই এলাকায় যাদের বসবাস, কিংবা এলাকায় যাদের যাতায়াত আছে, তারা আরো ভালোভাবে জানবা যে এই অঞ্চলে ভূমিক্ষয়, যে নদী ভাঙন ভূমিক্ষয় সেটা কত প্রকট। নদীর গর্ভে দেখা যায় প্রতি বছর হেক্টরের পর হেক্টর জমি কিন্তু বিলীন হয়ে যাচ্ছে এই ধরনের ভূমিক্ষয়ের ফলে। এবং নদীর দুই তীরেই মানুষের যে বসবাস, সেখানে তারা দেখা যাচ্ছে যে তাদের বসবাসের জায়গা সেটা আবার পিছায় উন্নত নিয়ে চলে যাচ্ছে। তো এইভাবে কিন্তু নদী ভাঙন ভূমিকায় হচ্ছে বর্ষার শুরু ও শেষে প্রধানত হয় যে নদীর যে প্রবল স্রোত থাকে, সেই স্রোতের ধাক্কায় ধীরে ধীরে মাটি ক্ষয় হয়ে যেই নদীগর্ভে বিলীন হয়। পানি ভূমিক্ষয়ের একটি গুরুত্বপূর্ণ ধাপ এটা। তাহলে নদী ভাঙন ভূমিক্ষয়। এবার যে বায়ু গঠিত ভূমিক্ষয় সে বিষয় সম্পর্কে আমরা একটু দেখব। যে শক্তিশালী বায়ু দ্বারা মাটি এক স্থান থেকে অন্য স্থানে নেয়া। তাহলে এটার মূল কাজটা কি? শক্তিশালী বায়ু দ্বারা মাটি এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া। সমতল গাছপালা কম এবং মরুভূমি, আংশিক মরুভূমি অঞ্চলে বেশি দেখা যায়। বিশেষ করে আমরা যদি জেনে থাকি যে মরুভূমিতে বায়ু ঝড় হয়, কারণ মরুভূমির বায়ু কিন্তু খুবই আলগা এবং এর যে দানাগুলো সেগুলো কিন্তু খুবই মোটা মোটা, যার কারণে সংযুক্তি হয় না একদমই। সাধারণত বালি, সেগুলোকে মাটি বলা যায় না। তো এর ফলে দেখা যায় যখন খুব জোরে বাতাস হয়, তখন ওই যে মরুভূমি বা শুকনো যে অঞ্চলগুলো আছে সেই অঞ্চলের ধূলিঝড় বা বায়ুঝড় হয়,
ফলে দেখা যাচ্ছে যে ওই অঞ্চলে যে মাটি আর এক অঞ্চলে স্থানান্তর হয়ে যাচ্ছে। তো এটা একটা বায়ু দ্বারা ভূমিক্ষয়ের একটি অন্যতম কারণ। এবং বেলে বা হালকা মাটির কণা সহজে উড়ে যায়। আমরা গত অংশে কি জেনেছি যে বেলে মাটি কিন্তু নরম মাটি, যেটা পানি পেলে খুবই নরম হয়ে যায়। আবার তোমার যদি শুকনা হয়ে যায় তাহলে একদম কিন্তু আলগা হয়ে যায়। কারণ পানি যদি তুমি বালির মধ্যে দাও, দেখো যে বালি কিন্তু জমাট বেঁধে যায়। আবার যদি শুকায় যায় একদম, তখন একদম আলগা হয়ে যায়। তো দীর্ঘদিন যদি বৃষ্টিপাত না হয়, তো বেলে মাটি সমৃদ্ধ যে অঞ্চল, সেই অঞ্চলের এবং গাছপালা যদি কম থাকে, তাহলে সেই অঞ্চলে দেখা যায় যে মাটি আলগা হয়ে কিন্তু অন্যত্র চলে যাবে। তাহলে জৈব পদার্থ কম থাকায় বায়ু ভূমিক্ষয় বেশি হয়। জৈব পদার্থ যখন কম থাকবে, তখন দেখা যাবে যে মাটির ভিতরে সংযুক্তি সেটাও কিন্তু কমে যাবে। যার ফলে দেখা যাবে যে ভূমিক্ষয় সেটাও কিন্তু বেড়ে যাবে। তো এটা গেল বায়ু দ্বারা ভূমিক্ষয়ের যে অন্যতম যে কারণগুলো। এবার দেখবো ধাপ সমূহ, কি ধাপে এই বায়ু দ্বারা ভূমিক্ষয়টা হয়ে থাকে। গড়িয়ে চলা বড় আকারের ধূলিকণা বায়ুর প্রভাবে মাটির উপর গড়িয়ে চলে। তারপরে লাফিয়ে ওঠা, এটা হলো কিছু ধূলিকণা গড়িয়ে চলার পর উপরে বায়ুতে লাফ দেয়। তার মানে যেই প্রথমে ধরো একটু আস্তে আস্তে বাতাস হচ্ছে, যে বায়ুকণাগুলো সব এক জায়গায় হচ্ছে, এবং একটু জোরে বাতাস হলো, দেখা যাচ্ছে বায়ুর সাথে মিশে বায়ুকণাগুলো চলে গেলো। এটা কিন্তু বায়ু দূষণের অন্যতম কারণ। আমরা যদি আমাদের দেশে শুকনো মৌসুমে যে কিছুদিন পরে ফেব্রুয়ারি মাস, এবং ফেব্রুয়ারি মাসের যে মধ্যবর্তী কিংবা মার্চের শুরুতে যখন সাধারণত বৃষ্টি হয় না, ওই সময় দেখা যায় যে ঢাকা প্রথমেই থাকে একদম বায়ু দূষণের। কারণ কি, যে ঢাকার আশেপাশে যেই শুকনো অঞ্চলগুলো আছে, বা ঢাকার স্থানীয় যে রাস্তাগুলো আছে তার পাশের যেই বালিগুলো থাকে বা মাটি থাকে, সেগুলো থেকে ভূমিক্ষয় হয়। এবং যখন জোরে বাতাস হয়, তখন দেখা যাচ্ছে যে ওই বায়ুর সাথে ধূলি কণা এবং মাটিগুলো মিশে মানুষের নিঃশ্বাস নেওয়ার অযোগ্য হয়ে যায় বাতাসে। যার ফলে আহ, মানুষ বিভিন্ন ধরনের শ্বাস প্রশ্বাসের জনিত সমস্যাও ভোগে। তো এবার দেখলাম অবলম্বন, সূক্ষ্ম কণা ঘূর্ণি বায়ুর মাধ্যমে উপরে উঠে দীর্ঘ দূরত্বে স্থানান্তরিত হয়। মরুভূমিতে এই প্রক্রিয়াতে বালিয়াড়ি তৈরি হয়। তো সূক্ষ্ম যে কণাগুলো আছে, একদম ছোট ছোট যে কণাগুলো, বড় কণাগুলো দেখা যাচ্ছে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে আবার ধীরে ধীরে নিচে নেমে যায়। কিন্তু যেই শুকনো যেই কণাগুলো আছে একদম সূক্ষ্ম ছোট ছোট, সেই কণাগুলো কিন্তু অত সহজে নিচে নামে না, বায়ুতে ভেসে ভেসে থাকে। তো ধীরে ধীরে বায়ু যখন একদম চাপ কমে যায়, তখন একটা অঞ্চলে যে জমা হয়, বিশেষ করে মরুভূমি অঞ্চলে দেখা যায় কোথাও উঁচু কোথাও নিচু। এর কারণ কি, যেই যখন বায়ুজ্বর হচ্ছে, সূক্ষ্ম ধূলিকণাগুলো সেগুলো ধীরে ধীরে যখন বায়ু প্রশমিত হয়ে যাচ্ছে, এক জায়গায় জমা হচ্ছে। যার ফলে আহ ধীরে ধীরে বালিয়াড়ি তৈরি হচ্ছে, যেটা শুধু ঢালের মতো হয়, টিলার মতো সাধারণত ওইগুলো দেখতে হয়। এবার দেখবো ভূমিক্ষয়ের যে কারণ। এখন আমরা জানলাম ভূমিক্ষয়ের প্রক্রিয়া প্রকারভেদ। এখন দেখবো যে ভূমিক্ষয় আসলে কি কারণে হয়। বৃষ্টির ফোঁটার আঘাতে হয়, আবার অতিরিক্ত পানি প্রবাহের মাধ্যমে মাটির নিচে ধাবিত হয়, বা পানির বেগ যত বেশি আবার ক্ষয় তত বেশি হয়। মানে পানি যত জোরে প্রবাহিত হবে, ভূমিক্ষয় তত বেশি হবে। এবার ভূমির ঢাল, মানে যে ভূমির ঢালের কারণে আমরা দেখলাম যে হচ্ছে যে ভূমিক্ষয়। তো এটা কি হচ্ছে যে বেশি ঢালু জমিতে পানি দ্রুত নিচে নেমে চলে যায়। তার মানে যদি পাহাড়ি অঞ্চলে বৃষ্টি হয়, ঢালু জমি বেশি, অনেক দ্রুত পানি স্পিডে নিচে নেমে চলে আসবে। পাহাড়ি ঢালু জমিতে জুম চাষ করা হয়, যার ফলে মাটি আলগা হয়ে ভূমিক্ষয় বৃদ্ধি পায়। তো মাটির প্রকৃতি, এখন আমরা সংক্ষেপে দেখবো যে কোন মাটিতে ভূমিক্ষয়টা বেশি হচ্ছে। যে বেলে দোআঁশ মাটি বেশি পানি শোষণ করে, কম ভূমিক্ষয় হয়। তাহলে ভূমিক্ষয়টা কোন মাটিতে কম হচ্ছে? বেলে দোআঁশ মাটিতে। এখানে বেলে দোআঁশ মাটিতে বিভিন্ন ধরনের জৈব পদার্থ বিদ্যমান থাকছে, যার ফলে দেখা যাচ্ছে যে মাটির যে সংযুক্তি সেটা কিন্তু ভালো থাকছে, যার ফলে পানি বেশি শোষণ করতে পারছে এবং মাটি সহজে আলগা হচ্ছে না, এবং কম ভূমিক্ষয় হচ্ছে। আবার অন্যদিকে কাদা বা ভারী মাটি, এটা কম শোষণ, সহজে ক্ষয়। কাদা বা ভারী মাটি এগুলোতে পানি এরা শোষণ করতে কম পারে, যার ফলে দেখা যায় যে যখন আবার কড়া রোদ হচ্ছে বা শুকনো মৌসুম চলে আসছে, তখন ওই অঞ্চলে যেহেতু পানি তারা ধরে রাখতে পারে না এবং কম শোষণ করতে পারে, যার ফলে আবার সহজে শুকায়, নতুন করে ভূমিক্ষয় হচ্ছে। এইভাবে ভূমিক্ষয়টা হয় মাটিতে। এবারে শস্যের প্রকৃতি। যে ভূমিক্ষয় যে মাটি হচ্ছে, এর ফলে যেই কি হচ্ছে, স্বল্প শিকড় ও পাতাযুক্ত ফসল চাষের ফলে মাটি আচ্ছাদিত হয় না, এতে করে ক্ষয় বেশি হয়েছে। কোন ফসল চাষের ফলে যে আমাদের ভূমিক্ষয় হচ্ছে, এটা বেশি হচ্ছে? আচ্ছাদন ফসল, চীনামাটি, মাসকলাই, খেসারি মাটি রক্ষা করে। আচ্ছাদন ফসল কোনগুলো? চীনামাটি, মাসকলাই, খেসারি। এই ফসলগুলো দেখা যায় যে মাটিকে ঢেকে রাখে। তোমরা যদি কেউ এই ফসলের চাষগুলো দেখে থাকো, চীনা বাদাম চাষ, দেখা যাচ্ছে যে চীনা বাদাম কিন্তু শিকড় চারিপাশে একটা গাছের সাথে একটা গাছ লতানো লতানো থাকে, যার ফলে যে ভূমিক্ষয়টা, মাটি বিভিন্ন সময় ঢাকা থাকে, বেশিরভাগ সময় চাষের সময়। তো ওই সময়টাতে সেচও দেওয়া হয়, যার ফলে মাটি শুকালেও ভূমিক্ষয়টা কিন্তু কম হয়। জমি চাষের পদ্ধতি। এখন কি পদ্ধতি অবলম্বন আমরা যদি করি, তাহলে হলো যে ভূমিক্ষয় সেটা কম হতে পারে। ঢালের বরাবর চাষে ক্ষয় বেশি হয়।
ঢাল বরাবর যদি আমরা চাষ করি, মানে ঢাল সোজা আছে, আমরা চাষও সোজা করলাম, তাহলে দেখা যাচ্ছে ভূমিক্ষয় বেশি হচ্ছে। আড়াআড়ি চাষে কম ক্ষয় হয়। তার মানে আমরা যদি ঢালের এরকমে সোজা চাষ না করি, একটু বেঁকা বেঁকা এইভাবে চাষ করি, তাহলে দেখা যাবে ভূমিক্ষয় কম হবে। তো ধাপ ও সোপান তৈরি, এক একটা ধাপে যদি আমরা করি, মনে করি একটা পাহাড়ের ঢাল, এখানে একটা ধাপ করলাম, আবার এর নিচে আবার একটা ধাপ করলাম, তো যে ভূমিক্ষয়টা হচ্ছে এটা হয়ে পরের ধাপে জমা হচ্ছে, আবার একটা নিচে ধাপ করলাম, আবার নিচে জমা হচ্ছে। এর ফলে দেখা যাবে যে গ্রাজুয়ালি ভূমিক্ষয়টা কম হবে এবং একটা ধাপের মাটি আরেক ধাপে জমা হবে। এতে কিন্তু ওই ধাপগুলোর মধ্যেই মাটি ওঠানামা করছে, কিন্তু ভূমিক্ষয়টা কম হচ্ছে। এর পাহাড়ি চাষে ক্ষয় কমানো যায়। এইভাবে কৃষক যদি চাষ করে, এই প্রক্রিয়া যদি অনুসরণ করে, তাহলে যে এই ভূমিক্ষয়টা পাহাড়ি অঞ্চলে এটা কমানো যাবে। এবারে ফসল চাষের নিবিড়তা, তার মানে আমরা যদি ঘন ঘন ফসল চাষ করি একটা জমিতে, তো দেখা যাবে ওই জমির মাটি যে ক্ষয়, এই ক্ষয়ের পরিমাণটা বৃদ্ধি পাবে, কারণ বারবার চাষ দেওয়া লাগবে জমি। তার ফলে যদি আমরা বছরে 3টি ফসল চাষ বা 3টা থেকে কমায় 2টা আনি, 2বার যদি চাষ করি একটা জমিতে ফসল, তাহলে দেখা যাবে যে ভূমিক্ষয় সেটা কিন্তু কম হচ্ছে। বায়ু প্রবাহ, গাছপালা কম থাকা সমতল মরুভূমি অঞ্চলে ক্ষয় বেশি হয়। রাজশাহী, রংপুর বিভাগ আমাদের রাজশাহী এবং রংপুর বিভাগে দেখা যায় যে শুকনো মৌসুমে ভূমিক্ষয় বেশি হয়, কারণ অঞ্চলে গাছপালার পরিমাণ একটু কম এবং খরাও বেশি হয়, যার ফলে ভূমিক্ষয় কিন্তু বেশি হচ্ছে। তার মানে গাছপালা যদি বেশি থাকে তাহলে ভূমিক্ষয় কম হবে, কারণ শিকড়ে আচ্ছাদিত থাকবে আমাদের এই ভূমিগুলা, এবং গাছের কারণে বাতাসও বাধাপ্রাপ্ত হবে, মাটি নিচে পর্যন্ত আর পৌঁছাবে না, উপর দিয়ে চলে যাবে, এতে ভূমিক্ষয়ও কম হবে। তো দেখবো মানুষের যে কার্যাবলী একদম সরাসরি ভূমিক্ষয়ের সাথে জড়িত, সেগুলো দেখবো। যানবাহন চলাচল হচ্ছে, এতে ভূমিক্ষয় হচ্ছে। অপরিকল্পিত চাষাবাদ, পশুচরণ, এগুলো মাটি অনাবৃত হচ্ছে। তারপরে বন জঙ্গল ও কৃষি জমি বিনষ্ট হচ্ছে, যার ফলে ভূমিক্ষয় ত্বরান্বিত হচ্ছে। জমি কেটে রাস্তাঘাট নির্মাণ করা হচ্ছে, এতেও ভূমিক্ষয় বৃদ্ধি পাচ্ছে। যে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, রাস্তায় বিভিন্ন ধরনের প্রজেক্টে কাজ করছে, এতে কিন্তু বিপুল পরিমাণ ভূমিক্ষয় হয়, কারণ মাটি বারবার খোঁচা হচ্ছে, আবার দেখা যাচ্ছে নতুন করে আর একটা সংস্থা এসে খুঁজতেছে, এভাবে কিন্তু ভূমিক্ষয় বৃদ্ধি পাচ্ছে। এবার দেখবো যে আমরা ভূমিক্ষয় রোধ, এতক্ষণ আমরা ভূমিক্ষয়ের যে কারণের সম্পর্কে যেই যে কি কি করলে ভূমিক্ষয় হচ্ছে, কি কি কারণে হচ্ছে, এখন আমরা দেখবো যে কিভাবে আমরা ভূমিক্ষয় রোধ করতে পারি। এক কথায় যে পানি প্রবাহ হ্রাসকরণ, প্রথমেই আমাদের যে পানি প্রবাহ আছে সেটা হ্রাস করতে পারি। বাঁধ বা আইল দিয়ে পানি গতি কমালে মাটি পানি শোষণ করতে পারে এবং ভূমিক্ষয় রোধ হয়। এখন আমরা জমিতে যখন সেচ দিব, তখন যদি একটু কম গতিতে সেচ দিই, ধীরে ধীরে পানি যায়, তো এই ক্ষেত্রে যে পানির প্রবাহ সেটা আমরা কমাইতে পারবো এবং দেখা যাবে ভূমিক্ষয়ও কম হবে। রিল ভূমিক্ষয় থেকে সৃষ্টি হওয়া নালা ভরাট করলে পানির গতি কমে যায়। তাহলে আমরা যে শুরুতে দেখলাম রিল ভূমিক্ষয় হচ্ছে আস্তরণ ভূমিক্ষয়ের পরে, আমরা যদি নালাটা তৈরি হচ্ছে আমরা পরের ধাপে যাওয়ার আগেই যদি সেগুলো ভরাট করে দিই, তো ভরাট করার ফলে দেখা যাবে পরবর্তী মৌসুমে ওই অঞ্চলে আর ভূমিক্ষয়টা হচ্ছে না। কারণ কি, এই নালাগুলো ভরাট হয়ে গেছে, নতুন করে আবার ধীরে ধীরে হবে, কিন্তু ভূমিক্ষয় তো হবেই বৃষ্টির পানি যখন প্রবাহ হবে, কিন্তু সেটা প্রক্রিয়াটা আমরা ধীর করতে পারবো। এবং বড় নালার মধ্যে আগাছা জন্মতে দেওয়া এবং নালার শেষ প্রান্তে খুঁটি ও তারের জাল দিয়ে পানির গতি কমানো। এখন বড় নালার মধ্যে যদি বিভিন্ন গাছপালা জন্মায়, তো দেখা যাচ্ছে যে এই গাছপালার উপর দিয়ে কিন্তু ধীরে ধীরে পানি প্রবাহিত হয়ে যাবে, পানি বাধাপ্রাপ্ত হবে, এবং ওই যে নিচের যে মাটিটা, সেই মাটিটা আলগা হবে না সহজে, এবং পানির সাথে আর মিশবে না। তো তারের জালের মুখে খড়কুটো ফেলা হলে পানির গতি ধীরে হয় এবং ভূমিক্ষয় কম হয়। তাহলে যেই এক্সিট পয়েন্ট বা এন্ট্রি পয়েন্ট, ওইখানে যদি আমরা একটু বাধা সৃষ্টি করি বিভিন্ন ধরনের খড় বা পরল দিয়ে, তো দেখা যাবে পানিটা ধীরে ধীরে প্রবাহিত হচ্ছে এবং ভূমিক্ষয় কম হচ্ছে। দেখি পানি নিষ্কাশনের ব্যবস্থা করা, তো জমিতে যদি বৃষ্টির পানি যখন না হচ্ছে, তখন এই পানিটা নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে আমাদের। যে পানির ড্রেনেজ ব্যবস্থা করা যেতে পারে, যার ফলে জমিতে পানিটা একটা ড্রেনের মাধ্যমে বের হয়ে যাবে, সেটা আর তোমার ভূমিতে যাবে না এবং ভূমিক্ষয় ঘটাবে না। জমি কয়েক খণ্ডে ভাগ করলে প্রতিটি খণ্ডে পানি সরিয়ে ভূমিক্ষয় কমানো যায়। জমিতে কয়েকটা খণ্ডে যদি আমরা ভাগ করি, তাহলে সেটা সুবিধাজনক হয়, কারণ এতে দেখা যাচ্ছে মাঝখান দিয়ে পানি বের হয়ে যাবে, আর কৃষকের এতে পানির যে দ্বারা যে ভূমিক্ষয় সেটাও কম হবে, এবং পাইপের মাধ্যমে পানি নিচের স্থানে পৌঁছে দিলে মাটি জমিতেই থাকে এবং ভূমিক্ষয় কমে। তো এই প্রক্রিয়া ব্যবহার করে যেতে পারে, যদি মাটির ভিতরে যদি আমরা কিছু এরকম পাইপের ব্যবস্থা করি, তো হচ্ছে বৃষ্টি হচ্ছে এবং পাইপে কিছু ছিদ্র রাখি, ওই ছিদ্রের মাধ্যমে পানি ধীরে ধীরে মাটির নিচে চলে যাবে, তখন আর এই পানি বেয়ে বেয়ে নিচে পড়বে না বা অন্য জমিতে চলে যাবে না ভূমিক্ষয়টা হয়ে। এবার ভূমিক্ষয় রোধে অন্যান্য যে পদ্ধতি আমরা করতে পারি সেগুলো কি কি? জৈব পদার্থ বেশি দিতে হবে, দানা বন্ধন ভালো হবে এবং বৃষ্টির পানি সহজে নিচে চলে যাবে। পাহাড়ি ধাপে যেই ফসল চাষ করা হচ্ছে, সেই ফসল
ভূমি ক্ষয়ের ধাপে ধাপে চাষটা করতে পারি আমরা, জুম চাষ না করে ধাপে ধাপে ধাপ পদ্ধতিতে বা কন্ট্রোল পদ্ধতিতে চাষ করতে পারি, এতে ভূমি ক্ষয় কম হবে। এই যে কন্ট্রোল পদ্ধতি আড়াআড়ি চাষ করলে বৃষ্টির পানি গতি কমে এবং মাটি স্থানান্তরিত হয় না। তাহলে এই যে জুম চাষ যে পাহাড়ের বরাবর চাষ করা হচ্ছে, এটা যদি না করে আমরা কন্ট্রোল পদ্ধতিতে চাষটা করি, সেটা কি আমরা যে আড়াআড়ি চাষ করবো এবং ধাপে ধাপে চাষ করব, এই পদ্ধতিতে চাষ করলে ভূমিক্ষয়টা কম হচ্ছে। জমির ঢাল হ্রাস করলে ভূমিক্ষয় কমানো সম্ভব। ফসলের নিবিড়তা কমালে জমির উপরের স্তর আলগা হয় না এবং ভূমিক্ষয় কমে। এবং আচ্ছাদন ফসল যেগুলো, সেগুলো যদি আমরা চাষ করি জমিতে, তাহলে মাটির ভূমিক্ষয় কিন্তু কম হচ্ছে। বা কচুরিপানা বা খড় দিয়ে জমি ঢেকে রাখলেও ভূমিক্ষয় কম হয়। কচুরিপানা বা যে খড়গুলো, এগুলো যদি মাটির উপরে আমরা রাখি, তো বায়ুর কারণে যে মাটির ভূমিক্ষয়টা হচ্ছে, বায়ু সরাসরি মাটিকে স্পর্শ করবে না, ওর উপর দিয়ে চলে যাবে, যার ফলে ভূমিক্ষয় কম হবে। এবার আন্ত বা সাথী ফসলের চাষ করলে ভূমিক্ষয় কম হয়। এখন আমরা যদি কোনো একটা ফসল চাষ করছি, এতে দেখা যাচ্ছে যে ফসলের মধ্যবর্তী যে জায়গাগুলো, সেগুলো কিন্তু ফাঁকা থাকছে, এবং ওইখানে যদি আমরা অন্য ধরনের ছোট ছোট ফসল বা অন্যান্য চারা গাছ লাগাই, যার ফলে ওই এরিয়াটাও কিন্তু আবৃত হয়ে যাবে এবং ভূমিক্ষয় ওই অঞ্চলেও কম হবে। এবার দেখি যে ভূমি সংরক্ষণ। তাহলে এতক্ষণ আমরা ভূমি ক্ষয় সম্পর্কে জানলাম, এখন জানবো ভূমি সংরক্ষণ সম্পর্কে। প্রথমে দেখি ভূমি সংরক্ষণের যে সংজ্ঞা, সেটা হলো কি। তাহলে মৃত্তিকার স্বাভাবিক গুণাবলী যেমন ভৌত, রাসায়নিক, জৈবিক বৈশিষ্ট্য বজায় রেখে বিভিন্ন কার্যপ্রক্রিয়ার মাধ্যমে রক্ষা করাকে ভূমি সংরক্ষণ বলে। তাহলে ভূমি ক্ষয়ের ফলে আমাদের ভূমি থেকে যেই পরিমাণগুলো, আমাদের যে গুরুত্বপূর্ণ এলিমেন্টগুলো আছে ভূমির, সেগুলো যদি চলে যায়, সেগুলোকে আমরা যে রক্ষা করছি, রক্ষা করার প্রক্রিয়াটাই বিভিন্ন কার্য প্রণালীর মাধ্যমে, সেটাই হচ্ছে ভূমি সংরক্ষণ। যে আমাদের গুরুত্বপূর্ণ উপাদানগুলো কি, ভৌত, রাসায়নিক, জৈবিক বৈশিষ্ট্য। এই যে ভূমির এই তিনটা বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি, এই তিনটা সংরক্ষণ যখন আমরা করব, তখন সেটা হবে ভূমি সংরক্ষণ। এবং দেখবি এখন আমরা জানি যে ভূমি সংরক্ষণ কি, এখন দেখবো যে ভূমি সংরক্ষণ যে আমরা করবো, করাটা কেন প্রয়োজন। জমি অবক্ষয়িত হয় এবং পুষ্টি উপাদান সংরক্ষিত থাকে। তাহলে ভূমির যে পুষ্টি উপাদানগুলো, সেগুলো সংরক্ষিত থাকে এবং কর্ষণ সহজে হয়, কারণ ভূত্বকের ভেতরের স্তর শক্ত। তারপর আবাদি জমি সংরক্ষিত থাকে, যেমন নদী ভাঙন থেকে। তাহলে আমরা যদি ভূমি ক্ষয় রোধ করি, তাহলে কি হবে যে আমাদের যে আবাদি জমি, সেগুলো থেকে যাবে, নদী ভাঙন থেকে রক্ষা পাবে এবং জমি হারিয়ে যাওয়ার কবল থেকে রক্ষা পাওয়া যায়। ভূমি ক্ষয়ের নদী ভাঙনের ফলে বা ভূমি ক্ষয়ের ফলে যেই নদী, আমাদের যে জমি আছে, সেটা কিন্তু হারিয়ে যাচ্ছে, এটা হারাবে না, এটা রক্ষা পাবে। আধুনিক পদ্ধতিতে লোনা মাটি সংরক্ষণ করে উৎপাদন ক্ষমতা বাড়ানো যায়। যে আমরা গত কয়েকটি ক্লাসে জানছি যে আমাদের উপকূলীয় অঞ্চলের মাটি কিন্তু লবণাক্ত হয়ে যাচ্ছে বিভিন্ন কারণে, সমুদ্রের উচ্চতা বৃদ্ধি, পাশাপাশি যেই মৎস্য চাষের কারণে, বিশেষ করে চিংড়ি চাষের কারণে দেখা যাচ্ছে যে ওই অঞ্চলের মাটি লবণাক্ত হয়ে যাচ্ছে। এটা যদি আমরা সংরক্ষণ করতে পারি ওই মাটিটা, তো মাটিটাও কিন্তু আমরা কাজে লাগাতে পারবো। জলাশয়ের নাব্যতা স্বাভাবিক থেকে, যখন মাটি একটি নির্দিষ্ট অ্যামাউন্টের পরে নদীতে আর যাবে না, তখন কিন্তু নদীর নাব্যতা বা নদীর যেই জোয়ার ভাটা, এটা সাধারণত নাব্যতা বলে, যে নদীর যেই স্বাভাবিক গতি, সেটা কিন্তু স্বাভাবিক থাকবে এবং নৌ চলাচল এবং মৎস্য চাষের কিন্তু সুবিধা হবে। এবং ভূমি সংরক্ষণের যে কার্যকরী উপায়, এই উপায়কে আবার দুই ভাগে ভাগ করা যায়। দুইটা ভাগ আমরা এখন দেখবো, যে মাটির উর্বরতা শক্তি পুনরায় প্রতিস্থাপন এবং মাটির ক্ষয়রোধ করা। এটা হলো মাটি সংরক্ষণের দুইটা ধাপ, মানে দুইটা সেগমেন্টে মাটি সংরক্ষণ করা হয় এবং দুইটা সেগমেন্টে কিন্তু মাটির সংরক্ষণ কার্যাবলী পরিচালনা করা হয়। আমাদের মাটির উর্বরতা শক্তি পুনরায় স্থাপন কিভাবে সম্ভব। শস্য পর্যায় গ্রহণ একই জমিতে। তাহলে প্রথমে আমরা কি করতে পারি, শস্য পর্যায় গ্রহণ করতে পারি। শস্য পর্যায়টা কি, একই জমিতে এক ধরনের ফসল বারবার চাষ না করে বিভিন্ন ঋতুতে বিভিন্ন ফসল উৎপাদন করা। শস্য পর্যায় মানে একটা জমিতে যদি কন্টিনিউয়াসলি ধান চাষ করা হতেই থাকে, তো দেখা যাবে যে মাটির উর্বরতা শক্তি, সেটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে, কারণ এক ফসল বারবার চাষের ফলে যে কৃষক একই ধরনের পদার্থ দিচ্ছে জমিতে, কারণ ধান যেই সারে ভালো হয় সেই সার দিচ্ছে, কিন্তু অন্য অন্য যে সারের ঘাটতি, সেগুলো কিন্তু মাটিতে থেকেই যাচ্ছে। তো এক এক মৌসুমে আমি যদি ধান চাষ করি, এক মৌসুমে গম চাষ করি, কিংবা আর এক মৌসুমে যে কিছু সবজি চাষ করি, তো দেখা যাবে যে ভিন্ন ভিন্ন কিন্তু সার প্রয়োগ করা হবে, ভিন্ন ভিন্ন চাষ পদ্ধতি অবলম্বন করা হবে। এতে করে যে জমির যেই উর্বরতা শক্তি আছে, সেটা কিন্তু বৃদ্ধি পাবে, আরো কমে না যে বরং। এই প্রযুক্তি মাটির উর্বরতা বজায় রাখে এবং উৎপাদন ক্ষমতা ঠিক রাখে। মালচিং প্রয়োগ। এখন আমরা জানবো যে মালচিং আসলে কি। মাটির আর্দ্রতা সংরক্ষণ করতে পলিথিন, খড় বা কচুরিপানা দিয়ে মাটি ঢেকে রাখা। তাহলে মাটির যে আর্দ্রতা আছে, সেই আর্দ্রতা সংরক্ষণের জন্য পলিথিন, খড় বা কচুরিপানা দিয়ে মাটি ঢেকে রাখা, এই ঢেকে রাখাকেই বলা হচ্ছে মালচিং।
আমরা অনেকে দেখে থাকবো যে গ্রাম অঞ্চলে যেই যখন নতুন করে ছোট ছোট চারা রোপণ করা হয় তখন দেখা যায় যে জমি ওই চারার গোড়াটা ছিদ্র করে ওই জমিটা ঢেকে রাখা হয়, কারণ কি ওই মাটিটা আর্দ্র থাকে এবং মাটির যে পুষ্টি উপাদানগুলো, কারণ ওই সময় কিন্তু চারা বেড়ে ওঠার জন্য ওই পুষ্টি উপাদানগুলো খুবই প্রয়োজনীয়, যাতে বায়ুর সাথে মিশে বা অন্য অন্য যেই কারণে ওই চারা থেকে আর্দ্রতা বা যে পুষ্টিগুণ আছে সেগুলো চলে না যায়, যার কারণে ঢেকে রাখা হয়। তো এই যে প্রক্রিয়াটা ঢেকে রাখার, এই প্রক্রিয়াটাকেই বলা হচ্ছে মালচিং। এবার দেখবো মাটির ক্ষয়রোধ, যে দ্বিতীয় যেই অপশনটা ছিল আমাদের এখানে, যে মাটির ক্ষয়রোধ, পানি প্রবাহের বেগ কমানো। ক্ষয়রোধ কিভাবে করতে পারি? পানির প্রবাহের বেগ কমানো, আইল বা বাঁধ দিয়ে ছোট নালা করা এবং তাদের তারের জাল বসানো, এবং এইভাবে আমরা মাটির যে পানি প্রবাহ সেই প্রবাহ নিয়ন্ত্রণ করতে পারি। সোপান বা ধাপ চাষ, পাহাড়ি ঢালে সিঁড়ির মতো ধাপ তৈরি করে পানি নিয়ন্ত্রণ করা এবং মাটির ক্ষয় কমানো। এবং এইভাবে কিন্তু আমরা যে সোপান বা ঢাল ধাপে ধাপে চাষ করে পাহাড়ি অঞ্চলে যে মাটির বা ভূমির যে ক্ষয়টা সেটা কিন্তু কমাতে পারবো। এবং গবাদি পশু নিয়ন্ত্রণ, গবাদি পশুর বিচরণ সীমিত করলে মৃত্তিকা ক্ষয় রোধ হয়। গবাদি পশু যদি বিস্তীর্ণ এলাকা জুড়ে এরকম বিচরণ করে তাহলে কিন্তু ভূমিক্ষয়টাও বিস্তৃত এলাকা জুড়ে হবে। তাছাড়া আমরা যদি ওটাকে না করে একটি অনাবাদি জমিতে সেটা নির্দিষ্ট করে দিই গবাদি পশুর বিচরণের জন্য, দেখা যাবে যে ওই জমি থেকেই শুধু ভূমিক্ষয় হবে। পরবর্তীতে আমরা কিন্তু সেইটা রিস্টোর আবার করতে পারবো, কিন্তু বিস্তীর্ণ এলাকা যখন হবে তখন কিন্তু তা সম্ভব নয়। এই জন্য গবাদি পশুর চলাচল সেটা সীমিত করেও আমরা এটা ভূমিক্ষয় কমাতে পারি। এবার দেখবো যে মাটির উর্বরতা এবং উৎপাদন ক্ষমতা, দুইটা কিন্তু খুবই কাছাকাছি দুইটা শব্দ এবং খুবই ফ্যামিলিয়ার আমাদের মনে হচ্ছে যে উর্বরতা শক্তিও একই রকম আবার উৎপাদন শক্তি একই রকম, কিন্তু না, এর ভিতরে কিন্তু একটা বিস্তর পার্থক্য আছে। সেই পার্থক্যটা সম্পর্কে আমরা জানবো, মাটির উৎপাদন ক্ষমতা এবং উর্বরতা এই দুইটা আসলে কি, এবং এই দুইটার মধ্যে যে পার্থক্য আছে সেই পার্থক্যটা সম্পর্কে আমরা এখন জানবো। যে পরিকল্পিত জমি ব্যবহার, বন পরিষ্কার করে পাহাড়ি ও ঢালু জমিতে চাষাবাদ এবং জমি উন্মুক্ত রেখে দেওয়ার ফলে ভূমিক্ষয় বৃদ্ধি পায়। তাহলে এগুলো বৃদ্ধি পাচ্ছে, যে ব্যবহারের পরে 20% হারে বাড়ছে, মাটিতে জৈব পদার্থের পরিমাণ দ্রুত কমে যাচ্ছে, এটা ভূমিক্ষয়ের ফলে যা যা হচ্ছে আর কি পরিস্থিতি। মাটির উর্বরতা এবং উৎপাদন ক্ষমতা রক্ষায় ভূমি সংরক্ষণ অত্যাবশ্যক। এই কারণগুলোর ফলে যে ভূমির ক্ষয়টা হচ্ছে এবং উৎপাদন শক্তি যেটা সেটা কমে যাচ্ছে। উৎপাদন শক্তি কমার কারণটা কি? মাটির উর্বরতা কমে যাচ্ছে। এবার দেখবো যে মাটির উর্বরতা এটা আসলে কি। আলো, তাপ, আর্দ্রতা ও অনুকূল ভৌত অবস্থায় উদ্ভিদকে প্রয়োজনীয় পুষ্টি উপাদান সরবরাহ করার যে ক্ষমতা সেটা হলো মাটির উর্বরতা। তাহলে মাটির উর্বরতা কি? আলো, তাপ, আর্দ্রতা, অনুকূল ভৌত অবস্থায় উদ্ভিদকে প্রয়োজনীয় পুষ্টি উপাদান সরবরাহ করার ক্ষমতাকে মাটির উর্বরতা বলে। তাহলে মাটি যখন একটি অনুকূল অবস্থায় উদ্ভিদকে এই প্রয়োজনীয় উপাদানগুলো প্রদান করতে পারবে তখন বুঝতে হবে যে মাটির উর্বরতা শক্তি আছে এবং মাটিটা উর্বর। তো মাটিটা প্রয়োজনীয় পুষ্টি উপাদান সুষম অনুপাতে থাকলে এবং সে মাটিকে উর্বর মাটি বলা হয়। এখন জানলাম মাটির উর্বরতা কি। আর উর্বর মাটি কাকে বলে? যখন মাটিতে প্রয়োজনীয় যে পুষ্টি উপাদান সেগুলো সুষম একটা পর্যায়ে থাকে তখন সেই মাটিকে আমরা উর্বর মাটি বলছি। যে মাটির উর্বরতার যে উপাদানগুলো, প্রাকৃতিক উপাদানগুলো সম্পর্কে আগে আমরা জানবো। যে মাটির আদি শিলায় যত বেশি পুষ্টি উপাদান থাকে সেই মাটি তত বেশি উর্বর হয়। কারণ আদি শিলা কি? আদি শিলাটা হচ্ছে যে মাটি যেই শিলার দ্বারা গঠিত হয়েছে। মূলত গত ক্লাসে আমরা জেনেছি যে যেই শিলার মাধ্যমে গঠিত হচ্ছে সেই শিলার গুণই কিন্তু মাটি ধারণ করছে। তাহলে এখন যদি কোনো একটা উর্বর শিলা থেকে, যে শিলার ভিতরে বিভিন্ন ধরনের জৈব পদার্থ বিদ্যমান ছিল, তা থেকে মাটি তৈরি হয়, তাহলে দেখা যাবে যে মাটির উর্বরতা শক্তি সেটাও কিন্তু বৃদ্ধি পাবে এবং ভালো থাকবে। গাছপালা জলবায়ু জৈব পদার্থ থেকে যোগ এবং ক্ষয়ের মাধ্যমে উর্বরতা নিয়ন্ত্রণ করে। তাহলে মাটি যে উর্বরতা সেগুলো কি কি নিয়ন্ত্রণ করে? গাছপালা ও জলবায়ু জৈব পদার্থ যোগ ও ক্ষয়ের মাধ্যমে। জলবায়ু থেকেও মাটি পুষ্টি উপাদান গ্রহণ করে, মানে বিভিন্ন বৃষ্টির পানি থেকে, তারপরে রোদ থেকে, বৃষ্টি তুষারপাত থেকে, সবকিছু থেকে কিন্তু মাটি পুষ্টি উপাদান গ্রহণ করে। পাশাপাশি গাছপালা আছে সেগুলো থেকেও মাটি উর্বরতা গ্রহণ করে। তো ভূমির বন্ধুরতা বা উঁচু নিচু প্রকৃতি উর্বরতাকে প্রভাবিত করে। যে বন্ধুরতা বলতে ভূমির যেই প্রকৃতি, মানে ভূমিটা বন্ধুর বলতে উঁচু উঁচু জমিকে সাধারণত বন্ধুর জমি বলে, মানে একটু উঁচু, যেটা চাষ করার জন্য অযোগ্য এমন জমি। যদি মাটি সমতল হয় সেক্ষেত্রে মাটির উর্বরতা একরকম হবে, আর মাটি যদি এরকম পাহাড়ি মাটি হয় তাহলে সেক্ষেত্রে উর্বরতা আর এক রকম হবে। তো ভূমির বন্ধুরতা এবং উঁচু নিচু প্রকৃতি উর্বরতাকে প্রভাবিত করে। মাটির বয়স বাড়ার সাথে সাথে উর্বরতা কমে যায়। স্বাভাবিকভাবে একটা মাটিতে দীর্ঘদিন চাষ হচ্ছে, এই চাষ প্রক্রিয়ার ফলে দেখা যাবে যে মাটির যে উর্বরতা সেটা কিন্তু কমে যাবে। তো এটা কিন্তু মাটির উর্বরতাকে প্রভাবিত করে। ভারী বুনটের মাটি সাধারণত হালকা বুনটের মাটির তুলনায় বেশি উর্বর। ভারী বুনট, আমরা বুনট সম্পর্কে গত অংশে জেনেছি, তো এখন ওই বিষয়ে আর বলছি না। তো যেই ভারী বুনট মানে
একটু গাঢ়ভাবে যে মাটিগুলো একে অন্যের সাথে সংযুক্ত, সেগুলো কিন্তু বেশি সাধারণত হালকা বুনটের যে মাটি, হালকা বুনট দেখা যায় যে কম জৈব পদার্থ ধারণ করতে পারে, পানিও কম ধারণ করতে পারে, কিন্তু ভারী বুনটের মাটি কিন্তু বেশি পারে। তো এই মাটি কিন্তু সাধারণত বেশি উর্বর হয় এই হালকা বুনটের মাটি থেকে। এবার আমরা কৃত্রিম উপাদান সম্পর্কে জানবো। তখন আমরা জানলাম যে মাটির যেই প্রাকৃতিক উপাদান সেগুলো সম্পর্কে, উর্বরতার। এবার জানবো কৃত্রিম উপাদান সম্পর্কে, যে মাটির 6 অম্লমান 6 থেকে 8 হলে উদ্ভিদ সহজে পুষ্টি গ্রহণ করতে পারে। তাহলে 6 থেকে 8 আমরা গত ক্লাসে পিএইচ সম্পর্কে জেনেছি। এবার দেখতে পাচ্ছি যে 6 থেকে 8, তাহলে 6 থেকে 8 নিশ্চয়ই তোমাদের জানার কথা যে এটা কোন পর্যায়ের মধ্যে পড়ে। 6 থেকে 8 এবং 7 হলো যে পিএইচ, 7 পিএইচ হলো খুবই নিরপেক্ষ একটা মান, এবং 6 থেকে 8 হলো একটা আইডিয়াল সিচুয়েশনের মধ্যে পড়ে, যে অম্ল খুব বেশি অম্ল না, খুব বেশি ক্ষারীয় না, আবার নিরপেক্ষ মাটি। তো এই মাটি যখন প্রক্রিয়া বা পিএইচ এই ধরনের থাকবে, তো মাটিতে যেই অন্যান্য পুষ্টি উপাদানগুলো সেগুলো ভালো অ্যামাউন্টে পাওয়া যাবে এবং সহজেই এই উদ্ভিদ এই মাটি থেকে পুষ্টি গ্রহণ করতে পারবে। তো সঠিক মাত্রায় পুষ্টি উপাদান প্রয়োগ করে মাটির উর্বরতা বৃদ্ধি পায়। ভালোভাবে জমি চাষ করলে শিকড়ের বিস্তার সহজ হয়। তাহলে জমির চাষ যত ভালো হবে, জমির যেই গাছ, যেই চারাটা রোপণ করা হবে, সেই চারার শিকড়ও কিন্তু তত ভালো গভীরে যাবে। এতে করে মাটির যেই থেকে যে সহজে পুষ্টি উপাদানটা নিবে গাছ, সেটাও তার জন্য সহজ হবে। মাটির রসে দ্রবীভূত পুষ্টি উপাদান উদ্ভিদ গ্রহণ করে এবং জৈব পদার্থ প্রয়োগে মাটির গুণাগুণ ও জীবাণু কার্যকারিতা বৃদ্ধি পায়। তাহলে যে জৈব পদার্থ যদি ঠিকমতো প্রয়োগ করা হয়, এতে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পায়। এটাই আমরা এখান থেকে বুঝতে পারলাম। এবার দেখবো যে মাটির উৎপাদন ক্ষমতা। তখন আমরা উর্বরতা সম্পর্কে জানলাম, এবার জানবো মাটির উৎপাদন ক্ষমতা সম্পর্কে। এখন আমরা দেখি যে উৎপাদন ক্ষমতা আসলে কি। নির্দিষ্ট ব্যবস্থাপনায় ফসল ফলানোর সামর্থ্যকে মাটির উৎপাদন ক্ষমতা বলা হয়। তাহলে নির্দিষ্ট ব্যবস্থাপনায় ফসল ফলানোর সামর্থ্যকে, মাটি যে ফসল ফলাতে কতটুকু সামর্থ্য, সেই সামর্থ্যটার শক্তিটাকে মাটির উৎপাদন ক্ষমতা বলা হচ্ছে। তাহলে মাটির উর্বরতা, পানি সরবরাহ, তাপ, আলো ব্যবস্থাপনার সমন্বয়ে উৎপাদন ক্ষমতা নির্ধারিত হয়। তাহলে শুধু যে মাটির উর্বরতার ফলে আমরা বলতে পারবো যে মাটির উৎপাদন ক্ষমতা, তা কিন্তু নাই। পাশাপাশি আর যে অন্যান্য অনুষঙ্গগুলো আছে, পানি সরবরাহ, তাপ, আলো এবং ব্যবস্থাপনা, ভূমি ব্যবস্থাপনা, যে চাষ করবে তার ব্যবস্থাপনা দক্ষতা, এইটাও কিন্তু উৎপাদন ক্ষমতার একটি গুরুত্বপূর্ণ অংশ। তাহলে এই সবকিছু সমন্বয়ে কিন্তু মাটির উৎপাদন ক্ষমতা নিরূপণ করা সম্ভব। এবার দেখি উৎপাদন ক্ষমতার যে উপাদানগুলো সেগুলো। মাটির উর্বরতা অবশ্যই থাকতে হবে। প্রথম যে কাজ, মাটি যদি উর্বরই না হয়, তাহলে মাটির উর্বর যে উৎপাদন ক্ষমতা সেটা কোথা থেকে আসবে? তো মাটি উর্বর অবশ্যই থাকতে হবে প্রথমত, এবং মাটির আর্দ্রতা, পানি ধারণের ক্ষমতা প্রয়োজন। মাটির আর্দ্রতা, পানি ধারণ ক্ষমতা প্রয়োজন। উপযুক্ত তাপমাত্রা শস্য পর্যায়ে উৎপাদন বাড়ায়। সেচ ও পানি নিকাশি উৎপাদন ক্ষমতা উন্নত করে, এবং অনুকূল জলবায়ু মাটির সঠিক ফসল পরিচর্যা অপরিহার্য। তাহলে এই যে আমরা ধাপগুলো দেখতে পাচ্ছি, এই কয়েকটা, এর ফলে আমরা মাটির উৎপাদন যে ক্ষমতা, সেই ক্ষমতা কিন্তু ধরে রাখতে পারবো, বা উৎপাদন যে ক্ষমতাটা আছে সেটা অনুকূলে নিয়ে আসতে পারবো ফসল চাষের জন্য। এবার যে মাটির শুরুতে আমরা বললাম যে দুটা শব্দ বা দেখতে কিন্তু একদম একই রকম মনে হলো, যে পার্থক্যটা আছে সেই পার্থক্যটা আমরা এখন দেখবো, যে ব্রড লাইনে যে পার্থক্যটা কি। এতক্ষণ আমরা দেখলাম যে দুইটার সংজ্ঞা এবং দুইটা কি কি কার্যাবলী করে এবং কি কি প্রয়োজন হয়, এবং কিভাবে আমরা একটা অনুৎপাদনশীল মাটিকে উৎপাদনশীল করতে পারি, বা উর্বর জমিকে কিভাবে উর্বরতার বজায় রাখতে পারি বা ধরে রাখতে পারি। এখন এটা পার্থক্য দেখবো, যে মাটির উর্বরতা শুরুতে আমরা দেখি। মাটির উর্বরতা এটি একটি প্রাকৃতিক মৌলিক গুণ। তাহলে মাটির উর্বরতা কি? এটি একটি প্রাকৃতিক মৌলিক গুণ। কোনো মাটি যদি উর্বর না হয়, যেমন কোনো মাটি আছে, যেমন বেলে মাটি, মাটিটা কি বালি দ্বারা তৈরি। এখন এটা প্রাকৃতিকভাবে কিন্তু বেলে মাটি, এখন আমরা চাইলে এটাকে উর্বর করতে পারবো না। কি আমরা যদি বুনট রূপান্তর করি, তাও কিন্তু উর্বর যে শক্তি যে খুবই বৃদ্ধি পাবে তা কিন্তু নয়। কিন্তু প্রাকৃতিকভাবে প্রদত্ত যে মাটি, সে মাটির উর্বরতা শক্তি কিন্তু অনেক বেশি। যেমন বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলে দেখা যাচ্ছে যে তুমি যদি কোনো একটা ফল খেয়ে তার বীজটা যদি মাটিতে এমনি ছুঁড়ে ফেলে দাও এবং কোনো পরিচর্যা না করো, তো মাটি কিন্তু থেকে কিন্তু গাছ গজাবেই, যে অনুকূল পরিবেশ এবং মাটির উর্বর শক্তি থাকলে। তো আমরা বুঝতে পারছি যে আমাদের আশেপাশের জমি, এই মাটিগুলো কিন্তু খুবই উর্বর, যার ফলে আমাদের কিন্তু যে উর্বরতা নিয়ে খুব বেশি ভাবা লাগবে না। কারণ আমরা যেই ফসলই চাষ করি সেই ফসলই কিন্তু আমাদের দেশে সাধারণত হয়। কিন্তু তুমি যদি একটি মরুভূমির দেশে যাও, সেখানে তুমি যদি এরকম একটা বীজ ফেলো, তো দেখা যাবে সেখানে কিন্তু গাছ হচ্ছে না। কারণ কি? সেখানে যেই মাটির উর্বরতা শক্তি সেটা কিন্তু বিদ্যমান না। তো এটা একটা প্রাকৃতিক মৌলিক গুণ। এটা চাইলেই তুমি একটা মাটিতে থাকতে পারে না, আবার তুমি চাইলে একটা মাটি থেকে সরাই ফেলতে পারবে না। এটা
সৃষ্টিকর্তা প্রদত্ত আসলে একটা মাটির ক্ষেত্রে যে গুণটা। পুষ্টি উপাদানের পরিমাণ ও সুষমতার উপর নির্ভরশীল। তাহলে মাটির উর্বরতা কিসের উপর নির্ভরশীল? পুষ্টি উপাদানের উপর এবং সুষমতার উপর নির্ভরশীল। এখন পুষ্টি উপাদান থাকতে হবে প্রথমত, দ্বিতীয়ত সুষম পর্যায়ে থাকতে হবে, যে একটা খুব বেশি আবার একটা খুব কম এরকম না, সবগুলো যতগুলো নিউট্রাল একটা পর্যায়ে, যে যা ভূমির জন্য প্রয়োজন এমন পর্যায়ে থাকতে হবে, সুষমভাবে বন্টন হয়ে। সেক্ষেত্রেই বলতে পারবো যে আমরা এই মাটিতে সব ধরনের পুষ্টিগুণ বিদ্যমান। এবং উর্বর মাটি উৎপাদনশীল না হতে পারে, কারণ মাটি উর্বর হলেই যে উৎপাদনশীল হবে তা কিন্তু না। আমরা জেনেছি কি যে শুধু উর্বর ওটা মাটির উৎপাদনের জন্য উপযুক্ত নয়, পাশাপাশি যে অন্যান্য অনুষঙ্গগুলো আলো, তাপ, আর্দ্রতা এসবগুলোও কিন্তু প্রয়োজন। এইগুলো যদি না থাকে তাহলে কিন্তু মাটি উৎপাদনে যেতে পারবে না। তো এই হলো মাটির উর্বরতার আমরা বিষয়গুলো দেখলাম। এখন দেখবো মাটির উৎপাদন ক্ষমতা। এটি একটি অর্জিত গুণ, এটি একটি অর্জিত গুণ। এখন মাটি যদি উর্বর আছে, আমাদের মাটিকে উৎপাদনশীল করার জন্য বাকি অনুষঙ্গগুলো প্রদান করে মাটিকে উৎপাদনশীল করে নিতে হবে। এই জন্য বলা হচ্ছে এটাকে একটি অর্জিত গুণ। এবং ফসল ব্যবস্থাপনা ও পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত। তাহলে ফসল ব্যবস্থাপনা, এখন আমাদের সৃষ্টিকর্তার প্রদত্ত উর্বরতা আছে, আমরা মাটি উর্বর মাটি এবং আমাদের কাছে বিদ্যমান, কিন্তু আমরা যদি উর্বর মাটি ব্যবস্থাপনা ঠিক মতো না করতে পারি, একই ফসল বারবার চাষ করতে থাকি একই জমিতে, তো সাধারণভাবে মাটির যে উর্বরতা শক্তি সেটা কিন্তু কমে যাবে। যার ফলে আমরা কিন্তু ভূমি ব্যবস্থাপনা সঠিকভাবে করতে পারিনি, ফসল ব্যবস্থাপনাও সঠিকভাবে করতে পারিনি, যার ফলে মাটির যে উর্বরতা শক্তি সেটা কমে যাবে। এবং যে পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত, অনুকূল পরিবেশ, অনুকূল পরিবেশ যদি না থাকে তো দেখা যাবে যে আমরা মাটি উর্বরতা থাকা সত্ত্বেও ফসল কিন্তু উৎপাদন করতে পারছি না। বেশি গরম, বেশি শীত এরকম আবহাওয়ায়, বা দেখা যাচ্ছে রোদই উঠে না কয়েক দিন ধরে, 15 দিন ধরে যদি আকাশে রোদ না থাকে, তাহলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া যেটা সেটাও কিভাবে হবে, আর যে ফসল বৃদ্ধিও কিভাবে হবে। তাই জন্য অনুকূল পরিবেশ এবং ফসল ব্যবস্থাপনা দুইটাও কিন্তু মাটির উৎপাদন ক্ষমতা বজায় রাখা বা বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ। এবং উৎপাদনশীল মাটি অবশ্যই উর্বর হতে হবে। তাহলে এটা হলো মৌলিক শর্ত, যে যে প্রধান যে শর্তটা, যে উৎপাদনশীল মাটি উর্বর হতে হবে, তার পরবর্তীতে যে বাকি অনুষঙ্গগুলো আছে সেগুলো যুক্ত হতে হবে। এর ফলে একটি মাটি উৎপাদনশীল হবে। এই হলো এর বেসিক পার্থক্য মাটির উর্বর ক্ষমতা এবং উৎপাদনশীলতার মধ্যে। এবং এবার দেখবো যে মাটির যে উর্বরতা এবং উৎপাদন যে ক্ষমতা, সেই ক্ষমতা রক্ষা এবং বৃদ্ধির যে উপায়টা সেটা সম্পর্কে। তো চলো দেখা যাক যে নিয়মিত জৈব পদার্থ যেমন গোবর, সবুজ সার এবং কম্পোস্ট প্রয়োগ করতে হবে জমিতে। তারপরে লিগিউম জাতীয় ফসল চাষ করে নাইট্রোজেন যোগান দিতে হবে। তাহলে জমিতে নাইট্রোজেন কিন্তু একটি গুরুত্বপূর্ণ উপাদান। তো লিগিউম জাতীয় যে ফসলগুলো আছে সেগুলো চাষ করে আমরা জমি উর্বর করতে পারি। এবং শস্যের চাহিদা অনুযায়ী হিসাব করে রাসায়নিক সার প্রয়োগ করতে হবে। ভূমিক্ষয় রোধ করে উপরের মাটি সংরক্ষণ করতে হবে। শস্য পর্যায় অনুসরণ করে বিভিন্ন প্রজাতির ফসল চাষ করতে হবে। তো এইভাবে আমরা যে ভূমিক্ষয় সেটাও রক্ষা করতে পারবো, পাশাপাশি যে মাটির উর্বরতা এবং উৎপাদন ক্ষমতা রক্ষা করতে পারবো, বৃদ্ধিও করতে পারবো। এবার আসি আমরা পরের যে আমাদের টপিকটা, সেটা হলো সেচ। তাহলে সেচ বা ইরিগেশন, কারণ সেচ কিভাবে হয়, কত প্রকারের সেচ আছে, এই সম্পর্কে আমরা এখন ধারণা নিব। তো দেখা যাক যে ফসল উৎপাদনের জন্য কৃত্রিম উপায়ে জমিতে পানি সরবরাহ করাকে সেচ বলে। তাহলে সেচ কাকে বলে? সেচ বলে হলো ফসল উৎপাদনের জন্য কৃত্রিম উপায়ে জমিতে পানি সরবরাহ করাকে। এটা হলো সেচের সংজ্ঞা। তো দেখতে পাচ্ছি এটা হলো সেচের যে সংজ্ঞা সেটা। ফসল উৎপাদনের জন্য কৃত্রিম উপায়ে প্রাকৃতিক যে বৃষ্টিপাতের বাইরে যখন ফসলের জন্য পানি প্রয়োজন হচ্ছে, তখন আমরা যে এক্সট্রা পানিটা দিচ্ছি, এটা হলো সেচ। তো অনাবৃষ্টি বা পানির ঘাটতির সময় ফসলের স্বাভাবিক বৃদ্ধি বজায় রাখতে সেচ প্রয়োজন। নদী, নালা, খাল, বিল ও ভূগর্ভস্থ পানি সেচের প্রধান উৎস। তাহলে সেচের প্রধান যে উৎসগুলো সেগুলো কি? নদী, খাল, বিল, ঝিল, ভূগর্ভস্থ পানি, এগুলো হলো সেচের প্রধান যে উৎস সেটা। এবার মৃত্তিকা পানি ধারণ ক্ষমতা। মাটি কঠিন, তরল, বায়বীয় এই 3 উপাদানের সমন্বয়ে গঠিত। তাহলে মাটি কয়টি উপাদানের সমন্বয়ে গঠিত? এই 3 উপাদান, কঠিন, তরল, বায়বীয়, এই 3টে উপাদানের সমন্বয়ে গঠিত। মৃত্তিকার রন্ধে পানি ও বায়ুর ভারসাম্য ফসল উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ। প্রয়োজন অতিরিক্ত যদি মাটি থাকে, যদি বৃষ্টিপাত হয়, তো দেখা যাচ্ছে যে মাটির নিচে পাশে সেগুলো প্রবাহিত হয়ে চলে যাচ্ছে, যার ফলে যে মাটির পানি ধারণ ক্ষমতা, সেই ক্ষমতার বাইরে তোমার মাটি কিন্তু পানি ধারণ করে রাখতে পারছে না, যার ফলে সেচের প্রয়োজনীয়তা বাড়ছে এবং মাটি পুষ্টি উপাদান দ্রবীভূত করে উদ্ভিদ গ্রহণযোগ্য করে তোলে। এবার দেখি যে মৃত্তিকার রন্ধ, পানির অবস্থান। মৃত্তিকা আসলে 2 প্রকার রন্ধ বিদ্যমান থাকে। রন্ধ বলতে মৃত্তিকায় যে ছিদ্রগুলো থাকে, আমরা মাটির বুনট যখন পড়েছি তখন কিন্তু জেনেছি যে মৃত্তিকার মধ্যে ছোট ছোট মাইক্রোস্কোপিক যে কণাগুলো থাকে, সেই কণাগুলো, যেমন এখানে আমরা চিত্রের সাহায্যে দেখতে পারি যে ছোট ছোট কণাগুলো যদি বিদ্যমান থাকে
মাটির মধ্যে সেই কণার মাঝখানে যে এই যে ফাঁকা অংশটা, এটা হলো রন্ধ্র। তো এটা ক্ষুদ্র রন্ধ্র হতে পারে, আবার স্থূল রন্ধ্র হতে পারে। স্থূলরন্ধ্র বলতে যে রন্ধ্র বা যে ছিদ্রটা সেটা হলো একটু বড়, আবার যেটা ক্ষুদ্র রন্ধ্র সেটা হলো ছোট। এভাবে আমরা বুঝতে পারি এটা। ক্ষুদ্র রন্ধ্র পানি উদ্ভিদ গ্রহণ করতে পারে, এবারে স্থূল রন্ধ্রের পানি মাধ্যাকর্ষণ শক্তির কারণে নিচে নেমে চলে যায়। এবারে বৃষ্টি বা সেচের পর মৃত্তিকার পানির পরিমাণ প্রায় 50% হয়। তার মানে ক্ষুদ্র রন্ধ্র যেগুলো মাটিতে বিদ্যমান সেই মাটি পানি ধারণ করতে পারতেছে, আবার স্থূল রন্ধ্র যে মাটিতে বিদ্যমান সেই মাটি কিন্তু পানি ধারণ করতে পারছে না এবং নিচে চলে যাচ্ছে পানি খুব দ্রুত। এবং যখন বৃষ্টি বা সেচ দেওয়া হচ্ছে জমিতে, তখন মৃত্তিকার যে পানির পরিমাণ সেটা 50% বৃদ্ধি পাচ্ছে। যখন মৃত্তিকার পানির পরিমাণ যখন 20 থেকে 10% নেমে যাচ্ছে, তখন মাটি কিন্তু ফেটে যাচ্ছে। তখন কৃষক জমিতে সেচ দিচ্ছে বা বৃষ্টিপাত হচ্ছে, তার ফলে 50% চলে যাচ্ছে যে মাটির পানির পরিমাণ, একটা মাটির কণার ভিতরে পানির পরিমাণ 50% চলে যাচ্ছে। খরার সময় মৃত্তিকার পানির পরিমাণ কমে 25% বা তার নিচে নেমে চলে যায়, তখন কিন্তু আবার সেচের প্রয়োজন হয় খরার সময়ে। আজকে মাটির গঠন ও ফসল উৎপাদনে পানির ভূমিকা। তাহলে মাটির গঠন এবং ফসল উৎপাদনে পানির কি ভূমিকা সেটা দেখি। মাটির গঠন উন্নয়নে, মাটির গঠন উন্নয়নের জন্য জৈব ও অণুজীবীয় কার্যাবলী সক্রিয় করে। তারপরে মাটির যে জৈব প্রক্রিয়া এবং অণুজীব, যে অণুজীবগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কেঁচো, তারপরে ট্রাইকোডার্মা আমরা কতদিন দেখেছি, এইগুলোর যে কার্যাবলী, এই কার্যাবলীর জন্য কিন্তু পানি প্রয়োজন। এবং মাটির তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং বর্ণ গাঢ় করে, মাটিকে নরম রাখে এবং কর্ষণ সহজ করে, বীজ অঙ্কুরোদ্গমে সহায়তা করে। তাহলে মাটির তাপমাত্রা প্রথমত নিয়ন্ত্রণ করে, মাটি খুব বেশি গরম হয় না, আবার খুব বেশি শীতল হয় না, যার ফলে মাটির তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে পানি। পাশাপাশি কি করে, যে মাটির বর্ণ গাঢ় রাখে এবং মাটি যে নরম রাখে এবং সহজেই চাষ দিতে পারে কৃষক। এই জন্য দেখা যায় যখন জমিতে চাষ দেওয়া হয় তার আগে কিন্তু সেখানে সেচ দেওয়া হয়। সেচ দেওয়ার ফলে মাটি নরম হয় এবং সেচ দেওয়াও সহজ হয়, এবং এতে করে ভূমিক্ষয়ও কিন্তু কম হয়। তাহলে বীজের যে অঙ্কুরোদ্গম, মানে বীজ থেকে চারা থেকে যেই গাছ বের হওয়ার প্রক্রিয়া, সেটা হলো অঙ্কুরোদ্গম, সেটাতেও সহায়তা করে এই যে পানি সেটা। মৌসুমী ফসল উৎপাদন বৃদ্ধি। রবি মৌসুম কম বৃষ্টির কারণে সেচ অপরিহার্য। রবি মৌসুম বলতে সাধারণত বোঝায় যে শীত মৌসুমে যে ফসল চাষ করা হয় সেটাকে রবি মৌসুম বলে। এখানে একটা এক্সট্রা তথ্য দিই যে বাংলাদেশের যে কৃষি মৌসুম, এটাকে কিন্তু 3টে ভাগে ভাগ করা হয়। একটা হলো খরিফ, আবার আরেকটা হলো রবি। এই খরিফকে আবার 2টা ভাগে ভাগ করা হয়, সেটা হলো খরিফ 1 এবং খরিফ 2। সেটা কি, সেটা হলো খরিফ 1 এবং খরিফ 2। এখন এই খরিফ আর রবি আসলে কি বোঝাচ্ছে সেটা আগে দেখি। খরিফ বলতে মূলত গ্রীষ্মকালীন যে ফসল, সেগুলোকে, সেই ফসলের মৌসুমটাকে বোঝাচ্ছে। এই গ্রীষ্মকালীন মৌসুমের খরিফ 1 দ্বারা যে অনাবৃষ্টি অঞ্চল সময়, যেটা যেখানে বছরের শুরুর যে সময়টা, যে মার্চ থেকে জুলাইয়ের সময়টুকু, সেটা হলো খরিফ 1-এর মধ্যে পড়ে। এবং খরিফ 2 এটা মূলত বর্ষাকালে যে সময়টা, জুন জুলাই থেকে শুরু করে যে অক্টোবর নভেম্বরের আগ পর্যন্ত যে সময়টা, সেটা হলো খরিফ 2-এর মধ্যে যায়। যে রবি মৌসুম, এটা মূলত শীতকালকে বোঝায়। যেই বাংলাদেশে শীতকাল বিদ্যমান থাকে সাধারণত নভেম্বরের শেষ থেকে জানুয়ারির মধ্যবর্তী সময় বা ফেব্রুয়ারির শুরু যে সময়টুকু, এটুকু রবির মধ্যে পড়ে। তো এই যে রবি মৌসুমের কম বৃষ্টির কারণে সেচ অপরিহার্য। কারণ রবি মৌসুম এখানে, এখন যে বর্তমান শীতকালে কিন্তু বৃষ্টি হয় না তেমন একটা আমাদের দেশে, যার ফলে সেচ প্রদান কিন্তু এখানে অপরিহার্য হয়ে ওঠে। এবং বৃষ্টিপাতের অসম বন্টন সেচের প্রয়োজনীয়তা বাড়ায়। অসম বন্টন বলতে বোঝাচ্ছে যে এক অঞ্চলে দেখা যাচ্ছে কম বৃষ্টি হচ্ছে, আর এক অঞ্চলে বেশি বৃষ্টিপাত হচ্ছে। আমরা জানি যে বাংলাদেশের সিলেট অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত বেশি হয়, আবার উত্তর অঞ্চল রংপুর, রাজশাহী, বগুড়া, পঞ্চগড়, এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত কম হয়। তো এই যে সুষম যে বন্টন না, বৃষ্টির এই বন্টনের না হওয়ার ফলে সেচের প্রয়োজনীয়তা কিন্তু ওই অঞ্চলে বৃদ্ধি পায়, আবার এই অঞ্চলে কম হয়। তো সেচের দেওয়ার যে কারণ, সেখানেও একটা দেখতে পারি আমরা এটা। জমি তৈরি, বপন ও সার প্রয়োগ সহজ হয়। ফসলের বিভিন্ন বৃদ্ধিকালে পানির ঘাটতি পূরণকারী উন্নত জাতের ফসল পানি প্রতি বেশি সংবেদনশীল। তাহলে উন্নত জাতের যে ফসলগুলো আছে, সেই ফসলগুলোতে পানির যে সংবেদনশীলতা, সেগুলো কিন্তু বেশি। এবার দেখি যে সার ও সেচের ভূমিকা। জৈব রাসায়নিক সার উদ্ভিদের গ্রহণযোগ্য করে তোলে, সারের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে। আমরা যখন জমিতে সার প্রয়োগ করা হয়, দেখি যে তার আগে কিন্তু সেচ প্রদান করা হয় বা পরে সেচ প্রদান করা হয়। এতে কি হয়, যে পানির সাথে ওই যে সারগুলো দেওয়া হয়, সেগুলো দ্রবীভূত হয় এবং সহজেই মাটি গ্রহণ করতে পারে।
এতে করে কি হয় যে এর সর্বোত্তম যে ব্যবহারটা এটার আর অপচয় হয় না, ব্যবহারটা সর্বোত্তম হয় এবং মাটির জন্য সবগুলোই কাজে লাগে। অতিরিক্ত যে সেচের যে সুবিধা সেটা আমরা কি দেখতে পারি, যে পতিত জমিকে চাষযোগ্য করে তোলে প্রথমত, এবং মাটির উর্বরতা ও উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করে, আগাছা ও মাটিস্থ পোকামাকড় দমনে সহায়তা করে, নিবিড় শস্য চাষ পদ্ধতি বাস্তবায়ন করা সম্ভব হয়। তো এগুলো হলো চাষের জমিতে সেচ প্রদানের যে সুবিধা এটা। এখন দেখবো যে মৃত্তিকার যে পানি, এই পানি সেচের বাইরে আর কি কি উৎস আছে, কি কি উৎস আছে দেখি, যে বৃষ্টি, তুষার, শিশির, কুয়াশা এবং সেচের পানি। এখানে সেচের পানি বাদে এই বাকিগুলো হলো যেই প্রাকৃতিক উপায় এবং সেচটা হলো কৃত্রিম উপায়। তাহলে এই পাঁচটা হলো মৃত্তিকার যে পানির, এই পানির উৎস। দেখবো সেচের প্রয়োজনীয়তা এবং উদ্দেশ্য। এখন আমরা জমিতে সেচ কেন দিব এবং সেচ এর প্রয়োজনীয়তা এবং উদ্দেশ্য সম্পর্কে জানবো। যে মাটিতে পানির ঘাটতি পূরণ করা, এটা হলো প্রধান এবং অন্যতম যে লক্ষ্য সেচের, সেটা যে মাটিতে পানির যে ঘাটতি এটা দূর করা এবং খরা অনাবৃষ্টিতে ফসল রক্ষা করা, বৃষ্টিবিহীন এলাকায় চাষাবাদ সম্ভব করা, মাটির উর্বরতা উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করা, পুষ্টি উপাদান সহজলভ্য করা এবং মাটিস্থ যে পোকা এবং আগাছা আছে সেগুলো দমন করা। দেখা যাচ্ছে যদি আমরা জমিতে দীর্ঘকাল ধরে সেচ প্রদান না করা হয়, জমিতে বিভিন্ন ধরনের পোকার উপদ্রব হচ্ছে, আবার যে আগাছা বাড়ছে, এগুলো যদি আমরা নিয়মিত ফসল সেচ দিই এবং চাষ দিই, তাহলে এগুলো আর যে উপদ্রব সেগুলো থাকবে না এবং উচ্চ ফলনশীল আধুনিক জাতের চাষ নিশ্চিত করা যাবে যদি আমরা জমিতে সেচ দিই। এবং সেচের উদ্দেশ্য হলো এগুলা, যে পতিত জমি সংস্কার ও নিবিড় চাষে সহায়তা করা। সেচের পানির যে উৎসগুলো, সেই উৎসগুলো আমরা আরেকবার দেখেছি। সেচের পানি প্রধানত দুইটি উৎস থেকে পাওয়া যায়। দুইটি উৎস, একটা হলো প্রাকৃতিক উৎস, পৃষ্ঠস্থ পানি এবং ভূগর্ভস্থ পানি। ভূপৃষ্ঠস্থ পানি বলতে বোঝাচ্ছে যে ভূপৃষ্ঠের উপরে যে বিদ্যমান যে উৎসগুলো, যেমন নদী, খাল, পুকুর, ঝিল, বিল এগুলো, এবং ভূগর্ভস্থ মানে মাটির নিচে যে পানি বিদ্যমান সেইটা। তাহলে এই দুইটা হলো সেচের পানির অন্যতম উৎস, অন্যতম এবং প্রধানত দুইটা উৎস। এর বাইরে আর পানি তেমন পাওয়া যায় না সেচের জন্য। যে ভূপৃষ্ঠস্থ যে সারফেস ওয়াটার, এগুলো আমরা দেখতে পাচ্ছি যে ভূপৃষ্ঠ পানি উৎস হিসেবে নদী, খাল, বিল, হাওর, বাওর, পুকুর, দিঘি, হ্রদ ব্যবহৃত হয়। এই পানিতে লবণাক্ততার পরিমাণ তুলনামূলক কম থাকে। এখন আমরা যেই উপকূলীয় অঞ্চল, সেই অঞ্চলে কিন্তু চাষ প্রদানের জন্য আবার এই পানি ব্যবহার করা যায় না, কারণ এই পানি কিন্তু খুবই লবণাক্ত হয়। দেখা যাচ্ছে ভূপৃষ্ঠের উপরে যেই বিদ্যমান যেই উৎসগুলো আছে, সেই উৎসগুলো কিন্তু ভূপৃষ্ঠের বিভিন্ন নোনা পানি দ্বারা আবদ্ধ থাকে, পানি এগুলোতে, যার ফলে এখান থেকে পানি নিয়ে কিন্তু আমরা চাষ দিতে পারবো না জমিতে, যার ফলে ওই অঞ্চলে আবার চাষের জন্য বিকল্প উপায় খোঁজা হয়, যে ভূগর্ভস্থ পানি বা বিভিন্ন সেচ যে প্রকল্প আছে সেই প্রকল্পের মাধ্যমে ওই অঞ্চলের যে ভূমি, সেই ভূমিগুলোতে সেচ দেওয়া হচ্ছে। লবণ কম থাকার কারণে ভূপৃষ্ঠ পানি সেচের জন্য সবচেয়ে বেশি উপযোগী। তাহলে সবচেয়ে বেশি উপযোগী পানি সেচের জন্য কোনটা? যে ভূপৃষ্ঠস্থ যে পানি আছে সেই পানি হলো সেচের জন্য সবচেয়ে উপযোগী। সহজলভ্য হয়, কৃষকরা এই পানির উপর বেশি নির্ভরশীল। এবার দেখবো ভূগর্ভস্থ যে পানি সেই সম্পর্কে। এই স্তরকে বাহী স্তর বলে। যে বৃষ্টির পানির একটি অংশ মাটির গভীরে প্রবেশ করে বালু কণা যুক্ত স্তরে জমা হয়। তাহলে একটি যেই অংশ বৃষ্টির পানি, সেটা কিন্তু আমরা আগে জেনেছি নিচে চলে যাচ্ছে। তো নিচে যেই চলে যাচ্ছে যে পানিটা, সেই পানিটা কিন্তু ভূপৃষ্ঠে জমা হচ্ছে এবং সেই পানি পরবর্তীতে মানুষ সুপেয় পানি হিসেবে খাচ্ছে, আবার কৃষি জমিতেও সেচ প্রদান করতেছে। কূপ বা নলকূপের মাধ্যমে ভূগর্ভস্থ পানি উত্তোলন করে সেচ দেওয়া হচ্ছে। এবং যেই ভূপৃষ্ঠের 6 থেকে 8 মিটারের মধ্যে পানিবাহী স্তর থাকলে পানি উত্তোলন সহজ হয়। তাহলে এটা কত মিটারের মধ্যে পাওয়া যায়? 6 থেকে 8 মিটারের মধ্যে। মানে ভূপৃষ্ঠের আমি যদি একটি পাইপ দিই, তাহলে থেকে 6 থেকে 8 মিটার নিচে গেলে আমি এই যে পানিটা বিদ্যমান সেটা পেতে পারি। তো দেখি বাংলাদেশে যে সেচ প্রকল্পগুলো আছে, যে প্রকল্পগুলোর মাধ্যমে সাধারণত সেচ প্রদান করা হয়, সেই প্রকল্পগুলো সম্পর্কে আমরা একটু দেখি এবং এক নজরে এগুলো দেখি। মোট 11টা সেচ প্রকল্প আমরা এখানে দেখতে পাচ্ছি। এগুলো কি কি? গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প বা জিকে প্রকল্প, বরিশাল সেচ প্রকল্প বা বিআইপি, এবং ভোলা সেচ প্রকল্প, ঠাকুরগাঁও গভীর নলকূপ সেচ প্রকল্প, চাঁদপুর সেচ প্রকল্প বা সিআইপি, এবং মুহুরী সেচ প্রকল্প পাবনা, আইআরডি, মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প, কর্ণফুলী সেচ প্রকল্প কেআইপি, তিস্তা সেচ প্রকল্প, এবং মনু নদী যেই নামে একটি নদী আছে সেই নদী সেচ প্রকল্প। এগুলো মূলত যে নদী থাকে, এই নদীগুলো থেকে পানি সংরক্ষণ করা হয়, সংরক্ষণ করে সেগুলো কৃষকদের মাধ্যমে বিভিন্ন জায়গায় বন্টন করা হচ্ছে। তো এই যে প্রকল্পটা, যে পানি নদী থেকে নিয়ে কৃষকদের মাঝে সেচের পানি হিসেবে বন্টন করা, যে এই প্রক্রিয়াটাই এই সেচ প্রকল্পগুলোর মাধ্যমে করা হয়। সেচ পদ্ধতি ব্যবস্থাপনা। এখন আমরা জানবো যে সেচ পদ্ধতি নির্বাচনের যে গুরুত্ব এবং এর যে ব্যবস্থাপনা সেটা সম্পর্কে। কি কি পদ্ধতিতে সেচ আসলে করা যায়, সেচ কার্য পরিচালনা করা যায়। তো
তো সেচ পদ্ধতি নির্বাচন করতে হবে শুরুতে আমরা, যে আমরা কোন প্রক্রিয়ায় জমিতে সেচ দিব। পানির প্রাপ্যতা, পানির গুণাগুণ, জমির অবস্থান, মাটির প্রকার, ফসলের পানির চাহিদা, অর্থনৈতিক সামর্থ্য বিবেচনা করে আমাদের একটা সেচ যেই পদ্ধতি আছে সেই পদ্ধতি বিবেচনা করতে হবে। সেচ ব্যবস্থাপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো মাটির আর্দ্রতা জানা। তাহলে মাটির আর্দ্রতা বলতে যে মাটি ভেজা কি শুকনা, এই জিনিসটা আমাদের আগে জানতে হবে। এখন ভেজা মাটিতে যদি আমি আবার সেচ দিই, তাহলে মাটি তো আগে থেকেই পানি ওখানে বিদ্যমান, আমি তাহলে কেন সেচ দিব। আবার শুকনা মাটি, সেখানে আমি যদি আর্দ্রতা না বলে সেচ ভাবি, যেখানে মাটির ভিতরে পানি আছে এবং সেচ না দিই, তো দেখা যাবে যে ভূমির যে ফসল আছে সেই ফসল নষ্ট হবে। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি, মাটির আর্দ্রতা জানা। মাটির আর্দ্রতা জানার পরে আমরা মূলত সিদ্ধান্ত নিতে পারবো যে এই জমিতে সেচ দেওয়া প্রয়োজন কি প্রয়োজন না। বর্তমানে ডিজিটাল আর্দ্রতা মাপক যন্ত্র দিয়ে মাটির আর্দ্রতা নির্ভুলভাবে নির্ণয় করা যায়। আর তাহলে এই যে সেচ প্রক্রিয়া, এই প্রক্রিয়া আমরা এখন দেখবো যে ভূপৃষ্ঠ সেচ পদ্ধতি। ভূপৃষ্ঠ সেচ পদ্ধতি মূলত 5 প্রকার। এখন এই 5 প্রকারের মধ্যে কি কি পড়ে সেগুলো দেখি। শুরুতে হচ্ছে কি মুক্ত প্লাবন পদ্ধতি বা ফ্রি ফ্লাড মেথড। এই যে ভূপৃষ্ঠ সেচ প্রক্রিয়া 5 প্রকারের মধ্যে প্রথমটা হচ্ছে, এর চিত্রের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে একটি ধান ক্ষেত সাধারণত, এখানে পুরোটাই পানি দেওয়া, পানি প্রদান করা হয়েছে এবং পানিতে ভাসিয়ে দেওয়া হয়েছে। যে এটা হচ্ছে কি মুক্ত প্লাবন পদ্ধতি বা ফ্রি ফ্লাড মেথড। এখানে যে সবগুলো গাছ সমানভাবে কিন্তু পানি পাচ্ছে এবং নির্দিষ্ট একটা সময় পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত পানি ভূপৃষ্ঠে না যাবে ততক্ষণ পর্যন্ত এখানে পানি বিদ্যমান থাকবে। তো এটা আমরা চিত্রের মাধ্যমে এখানে দেখতে পাচ্ছি। এবার দেখি এর ফলে আসলে কি হয় এবং এই সেচ পদ্ধতি কি লাভজনক কি আমাদের জন্য ক্ষতিকর, এটা আমরা এখন দেখবো। এর সুবিধা অসুবিধা মূলত, জমি নিয়ন্ত্রণ ছাড়াই পানি প্রবাহিত করে পুরো জমি প্লাবিত করে। যে জমিতে যে নিয়ন্ত্রণ, এখন আমাদের এখানে কিন্তু পানি নিয়ন্ত্রণ করা লাগবে না, পানি জাস্ট আমরা এখানে ছেড়ে দিব এবং পানি ধীরে 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 পুরো জমিতে আবদ্ধ করে ফেলবে। এবারে ফল গাছ যেমন আম, জাম, কাঁঠাল, লেবু ও ছিটানো ফসলে ব্যবহৃত। এটা সুবিধাটা কি, যে অল্প সময়ে বেশি জমিতে সেচ দেওয়া যাচ্ছে, পাশাপাশি শ্রমিক কম লাগছে, সমতল ভূমির জন্য উপযোগী। এর অসুবিধাগুলো কি হচ্ছে, অসুবিধাগুলো হচ্ছে গিয়ে, এটা মূলত সুবিধা, অল্প সময় বেশি জমিতে চাষ দিচ্ছি এবং শ্রমিক কম লাগছে এবং সমতল জমির জন্য উপযোগী। কারণ পাহাড়ের ঢালে যদি আমি সেচ দিই, পানি সব নিচে চলে আসবে এবং এটা জন্য পাহাড়ি অঞ্চল উপযুক্ত না। অবশ্যই সমতল ভূমিতে এই সেচ দিতে হবে। ফ্রি যে ফ্লাড যে সেচ পদ্ধতিটা, এটা অবশ্যই আমাদের যে সমতল ভূমি সেই জমিতে হওয়া লাগবে। এর অসুবিধা কি, পানির অপচয় বেশি হয়, মাত্র 20% কার্যকর হয়। তো দেখা যাচ্ছে যে আমি পানি 100% দিছি, বাট এর থেকে মাটি মাত্র 20% পানি গ্রহণ করতে পেরেছে, তার বাকি যেই অতিরিক্ত পানি সেটা কিন্তু পানিটার অপচয় হয়েছে। তো পানির অপচয় এটা বেশি হয় এই প্রক্রিয়াতে। আবার কি জলাবদ্ধতা, ভূমি ক্ষয়ের ঝুঁকি বাড়ে। জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে যে পানি যদি বেশি পরিমাণে আমি দিয়ে ফেলি, মাটির আর্দ্রতা না বুঝে, তো দেখা যাবে যে পানিটা জলাবদ্ধতা সৃষ্টি করতেছে এবং ফসল যে উৎপাদন সেই উৎপাদনে গাছ পচে যাচ্ছে, গাছের যে গোড়া বা শিকড় পানির জলাবদ্ধতা থাকার ফলে, এবং উৎপাদন কমে যাচ্ছে এবং উঁচু নিচু জমি যেটা আছে সেই জমিতে এটা অনুপযোগী। তো এর সুবিধা এবং অসুবিধা আমরা দেখতে পাচ্ছি এটা। এবার দেখি আইল পদ্ধতি। এটা হলো জমি চাষের আরেকটা পদ্ধতি। এখানে আমরা চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি যে আইল পদ্ধতি, যে এক একটা ধাপে ধাপে কিন্তু জমি চাষ করা হয়েছে একটা লাইন বরাবর আইল তৈরি করে, এবং এখানে চাষ করা হচ্ছে এবং যে মাঝখানে নালা মতো আমরা দেখতে পাচ্ছি, এই যে নালাগুলো, এই নালাগুলোর মধ্যে পানি দেওয়া হচ্ছে এবং গাছগুলো এই দুই পাশ থেকে ধীরে ধীরে পানি শোষণ করতেছে তার শিকড়ের মাধ্যমে। তো এটা হলো আইল পদ্ধতি। এবার দেখি যে আইল পদ্ধতি সেচ কার্যক্রম প্রয়োগ করছে, সুবিধা এবং অসুবিধাগুলো আমরা দেখি। যে সুবিধাগুলো কি কি, কয়েকটি খণ্ডে আমরা ভাগ করি পর্যায়ক্রমে সেচ দেওয়ার জন্য। জমিটা কয়েকটা ভাগে আইল দ্বারা বিভক্ত করে মাঝখানে যে নালাগুলো আছে নালাগুলোর ভিতরে আমরা সেচ কার্যক্রম পরিচালনা করব। তাহলে এর সুবিধাগুলো কি কি, সুবিধা হলো পানির সুষম বন্টন সম্ভব হয়, পানির অপচয় কম হয়, সেচ দেওয়া সহজ হয়। তাহলে এইগুলো হলো সুবিধা, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে পানি কম সেচ দেওয়া লাগছে, আবার অপচয়ও কম হচ্ছে। আবার অসুবিধাটা কি কি, আইল তৈরিতে জমি অপচয় হয়। আইল তৈরি করার ফলে দেখা যাচ্ছে যে পুরো জমিটাতে আমি যখন চাষ করছিলাম তখন আমি ফসল বেশি রোপণ করতে পারছিলাম, কিন্তু আইল যখন করছি তখন একটা নির্দিষ্ট যেই আইল তৈরি করছি তার ভিতরে কিন্তু আমার ফসল যেই রোপণ সেটা করতে হচ্ছে, এবং আইলের যে নালার জন্য আমার একটু জমি ছেড়ে দিতে হচ্ছে। তো এইটুকু আমি ফসল কিন্তু চাষ করতে পারতাম, সেটা আমি করতে পারছি না, যার কারণে ভূমির যে ক্ষয়টা বা ভূমির যে অপচয়টা ওইটাও কিন্তু হচ্ছে। খরচ তুলনামূলক বেশি। এখন আমি যদি আইল তৈরি করতে যাই প্রত্যেক জমিতে, চাষের জমিতে, তো এতে আমার শ্রমিক বেশি লাগবে। শ্রমিক বেশি লাগা মানে তাদের যেই আমার মজুরি সেটাও দেওয়া লাগবে, এবং এতে কৃষি উৎপাদনের যে খরচটাও কিন্তু বৃদ্ধি পাবে। এবং বেশি ঢালু জমিতে কার্যকর নয়। তার মানে এটা একটু যদি আমরা দেখি যে সমতল থেকে একটু খাড়া জমিতে কিন্তু আমরা দিতে পারি এই আইল পদ্ধতি, কিন্তু যদি একদম খাড়া হয় তাহলে সেই জমিতে কিন্তু এই পদ্ধতি উপযুক্ত নয়, এই পদ্ধতি এই খাড়া জমির জন্য উপযুক্ত না। এবার দেখি নালা পদ্ধতি।
নালা পদ্ধতির মাধ্যমে আমরা জমিতে চাষ দিতে পারি, এটা হলো আরেকটা পদ্ধতি। ফসলের সারি বরাবর অগভীর নালা করে সেচ এবং আখ, আলু, কলা, সবজি সারিবদ্ধ ফসলের জন্য উপযোগী। তাহলে এগুলো কি কি ফসলের জন্য উপযোগী? এগুলো হলো আখ, আলু, কলা, সবজি এবং সারিবদ্ধ ফসলের জন্য উপযোগী। নালা করে করে সেচ দেওয়া। এতে সুবিধা কি কি? পানির যে অপচয়, সেই অপচয়টা কম হচ্ছে, জলাবদ্ধতা হয় না, মাটির ক্ষয় কমে। অসুবিধাটা কি? অসুবিধা হচ্ছে সময় ও শ্রম বেশি লাগে, শুধু সারিবদ্ধ ফসলে ব্যবহারযোগ্য। এটা সব ফসলে কিন্তু ব্যবহার আমরা করতে পারবো না। চাইলে আমরা ধান চাষে কিন্তু এই নালা পদ্ধতি ব্যবহার করতে পারবো না, কিন্তু আমরা আখ বা আলু চাষে কিন্তু এই নালা পদ্ধতি ব্যবহার করতে পারবো। এবার দেখি থালা বা রিং বেসিন পদ্ধতি। এই পদ্ধতির চাষটা কি? গাছের গোড়ায় চারিদিকে বেসিন কেটে সেচ। আম, লিচু, কুমড়া, লাউ জাতীয় ফসল ব্যবহৃত হয়। তাহলে আম, লিচু বা লাউ এই ধরনের যে গাছ, এই গাছের চারিপাশে যখন একটা রিংয়ের সাইজের একটু গর্ত মতো করে সেখানে যদি পানি দিয়ে সেচ দেওয়া হয়, তো সেই পদ্ধতিটা হচ্ছে রিং বেসিন পদ্ধতি। আমরা একটা চিত্রের মাধ্যমে যদি দেখি, এটা ধরি একটা গাছ, তো এই গাছের যে চারিপাশ আছে, এই চারিপাশে আমি একটু মাটি উঁচু করে দিলাম, উঁচু করে এর মধ্যে পানি দিলাম। এর ভিতরে যখন আমি পানি দিব, তখন যে সেচটা দিচ্ছি এটা হলো রিং বেসিন সেচ পদ্ধতি। এবং এর ফলে মাটি এই পানিটা এই অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকছে এবং এই গাছই শুধু পাচ্ছে, অন্যান্য যে গাছ আছে ওই গাছগুলো কিন্তু পাচ্ছে না, শুধু একটা গাছের জন্যই আমি সেচ দিচ্ছি। এবার দেখবো যে ফোয়ারা সেচ পদ্ধতি। মানে চিত্রে দেখতে পাচ্ছি যে এই যে পাইপের সাহায্যে এখানে পানি প্রবাহ নিশ্চিত করা হচ্ছে এবং ফোয়ারার বা ছিটাচ্ছে চারিপাশে পানি বৃষ্টির মতো করে এই যে ফসল, উদ্ভিদ এগুলোর উপরে পড়ছে। তো এটা হলো ফোয়ারা সেচ পদ্ধতি। এবার দেখি যে পদ্ধতি, এই পদ্ধতি হলো কি কি সুবিধা এবং অসুবিধা। এটা হলো পাইপ ও নজলের মাধ্যমে বৃষ্টির মতো পানি ছেটানো হয় এই প্রক্রিয়া, এবং অসমতল, ঢালু, বেলে মাটিতে কার্যকর। তাহলে অসমতল, এখন আমরা যে পাহাড়ি যে ভূমি বা অসমতল যেগুলো উঁচু নিচু এবড়ো থেবড়ো যে জমিগুলো, সেই জমিগুলোর জন্য এই যে সেচ পদ্ধতি এটা কিন্তু কার্যকর। এবং বেলে মাটি, সাধারণত আমরা জানি যে বেলে মাটি পানি তেমন ধরে রাখতে পারে না, তো তৎক্ষণাৎ কিন্তু শুকিয়ে যায়। তো বৃষ্টির মতো যদি ধীরে 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 পানি দেওয়া হয়, তো দেখা যাবে যে তৎক্ষণাৎ সেই পানিটা উদ্ভিদ গ্রহণ করে নিতে পারবে এবং ওই পানিটা আর নিচে নেমে যেতে পারবে না। এর সুবিধাটা কি কি? সুবিধাগুলো আমরা দেখি যে পানির অপচয় কম, ভূমিক্ষয় হয় না, কারণ বৃষ্টির ফোঁটা ছোট ছোট ফোঁটা পড়ছে এবং নিয়ন্ত্রিত ফোঁটা। বৃষ্টিতে দেখা যাচ্ছে এক সময় জোরে হচ্ছে, এক সময় কম জোরে হচ্ছে, কিন্তু এই ফোঁটা যদি আমি নিয়ন্ত্রণ করতে পারি, তো বৃষ্টির মতোই পড়ছে এবং আমার ইচ্ছা মতো আমি কম বেশি করে নিতে পারবো এর যেই গতি সেটা। তো এক্ষেত্রে ভূমিক্ষয় কিন্তু হচ্ছে না। আইল বা নালা দরকার নেই, এটা আমি সমতল, আমি জাস্ট প্লাবন যে সেচ ওর মতো জমিকে সমানভাবে চাষ করতে পারি এবং জমির যেই পানির সেচের জন্য কোনো নালার প্রয়োজন নেই, আর এক্সট্রা করে কোনো নালা দেওয়া লাগে না। এবং এর অসুবিধাগুলো আমরা দেখি যে প্রাথমিক খরচ বেশি, দক্ষ শ্রমিক প্রয়োজন, প্রবল বাতাসে কার্যকারিতা কমে। প্রাথমিক খরচ বেশি, এখন যে সেট আপটা, যেই নালার এই যে পাইপ তৈরি করা, নজেল সংগ্রহ করা, পানির যেই ফ্লো নিশ্চিত করার জন্য পাম্প ঠিক করা, তো এই যে প্রাথমিক যে খরচ এটা কিন্তু অনেক বেশি হয় এবং এর জন্য শ্রমিক লাগে, দক্ষ শ্রমিকের প্রয়োজন হয়। দক্ষ শ্রমিক ছাড়া কিন্তু এই প্রক্রিয়া কিন্তু যে অন্য যে পারে না, সে কিন্তু তোমার হিজিবিজি করে ফেলবে এবং চাষের জন্য অনুপযোগী হয়ে যাবে। এবং প্রবল বাতাসে, মানে যখন বাতাস বেশি হয়, যদি আমরা বৃষ্টির সময় লক্ষ্য করে থাকি যে যখন বাতাস অনেক বেশি হচ্ছে তখন বৃষ্টির ফোঁটা কিন্তু অনেক দূরে চলে যাচ্ছে। এখন যে অঞ্চলে বাতাসের প্রভাব কিন্তু অনেক বেশি হয়, অনেক দ্রুত হয়, সে অঞ্চলের জন্য কিন্তু এই সেচ প্রক্রিয়া না। এর ফলে দেখা যাবে যে জমিতে সেচ দিচ্ছি আমি, কিন্তু আর এক পাশের জমিতে যে সেচ পড়ছে, তো এটাতে করে কিন্তু অর্থনৈতিকভাবে লাভবান কৃষক হতে পারবে না। তো সেহেতু প্রবল বাতাসের জন্য এটা কার্যকর না। এবার দেখি ড্রিপ বা ফোঁটা সেচ পদ্ধতি। এটা একটি আধুনিক পদ্ধতি। এখানে দেখো যে প্রত্যেকটা গাছের গোড়ায় একটি করে পাইপ দেওয়া হচ্ছে, প্রত্যেকটা গাছের গোড়ায় ছোট ছোট করে পাইপ দেওয়া হচ্ছে এবং এখানে পাইপের মাধ্যমে পানি প্রবাহ নিশ্চিত করা হচ্ছে এবং এটা ফোঁটা ফোঁটা করে একটা এই পাইপগুলো থেকে এভাবে ফোঁটা 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 করে গাছের যেই গোড়ায় সেখানে পানি পড়ছে ধীরে 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 ধীরে। তো এটা হলো ড্রিপ বা ফোঁটা পদ্ধতি। এর মাধ্যমে কিভাবে সেচ দেওয়া হয় এবার আমরা সেটা দেখি যে প্লাস্টিকের নলের মাধ্যমে গাছের গোড়ায় ফোঁটা ফোঁটা পানি দেওয়া হয়, সবচেয়ে পানি সাশ্রয়ী আধুনিক পদ্ধতি। তাহলে এটা সবচেয়ে পানি সাশ্রয়ী আধুনিক পদ্ধতি, বর্তমানে যে বিদ্যমান পদ্ধতিগুলোর মধ্যে এটা সবচেয়ে আধুনিক এবং সবচেয়ে বেশি পানি সাশ্রয়ী। এখন সুবিধাটা কি কি আছে? সুবিধা হলো পানির অপচয় অত্যন্ত কম হয়, গাছের গোড়া সবসময় আর্দ্র থাকে, ঢালু ও লবণাক্ত জমিতে কার্যকর। অসুবিধা এখন কি কি দেখি আমরা। প্রাথমিক ও রক্ষণাবেক্ষণ খরচ বেশি, সব ফসলের জন্য উপযোগী নয়, কারিগরি জ্ঞান প্রয়োজন। তাহলে সুবিধা যদি আমরা দেখতে পাচ্ছি, পানির অপচয় খুবই কম হচ্ছে এবং
গাছের গোড়া সবসময় ভেজা থাকছে, আমাদের গাছের গোড়ার যে পানির প্রবাহ সেটা নিয়ে হওয়া লাগছে না। পাশাপাশি যেই ঢালু ও লবণাক্ত জমিটা আছে সেই জমিতেও আমরা কিন্তু এই পদ্ধতিতে সেচ প্রদান করে ফসলের চাষ নিশ্চিত করতে পারি। আবার প্রাথমিক কিন্তু এর অসুবিধাগুলো কি যে প্রাথমিক রক্ষণাবেক্ষণ যে খরচটা সেটা কিন্তু অনেক বেশি, কারণ দেখা যাচ্ছে যে এই সেট আপটা এটা প্রত্যেকটা গাছের গোড়ায় নজলের মাধ্যমে পানি নিশ্চিত করে, এটা কিন্তু অনেক ব্যয়বহুল একটা প্রক্রিয়া ফসলের চাষের জন্য। আর এখানে দেখা যাচ্ছে যে আধুনিক অনেক অনেক আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়, কিন্তু আমাদের দেশে যেহেতু অনুন্নত, অত কৃষি অনুন্নত একটা সেক্টর, সেখানে কিন্তু আমরা এই চাইলেই আধুনিক যে প্রক্রিয়া সেটা কিন্তু ব্যবহার করতে পারি না। যার ফলে এই আমাদের দেশের যে সব ধরনের ফসল চাষ এর জন্য কিন্তু এটা উপযোগী না। পাশাপাশি যে কারিগরি জ্ঞান প্রয়োজন এটা পরিচালনার জন্য, সেই কারিগরি জ্ঞান সমৃদ্ধ মানুষের কিন্তু অভাব আছে। যার ফলে এই সেচ পদ্ধতি আমরা চাইলে কিন্তু রূপান্তর করতে পারি না আমাদের কৃষি জমিতে। এবার দেখবো যে ফসলের পানি ব্যবস্থাপনা উৎপাদনশীলতা, ওয়াটার ম্যানেজমেন্ট। আসলে আমরা দেখবো যে ধান ও পানি ব্যবস্থাপনা, আমরা একটা উদাহরণ হিসেবে ধানকে এখানে যদি আমরা দেখি, তো ধান বাংলাদেশের প্রধান খাদ্যশস্য। দেশের চাষযোগ্য জমি প্রায় 80% জমিতে ধান চাষ করা হয়। বোরো মৌসুমে ধানের উৎপাদন সর্বাধিক হলেও এই মৌসুমে বৃষ্টিহীন হওয়ায় সেচের উপর সম্পূর্ণ নির্ভর করতে হয়। তাহলে যে বোরো মৌসুম আছে বাংলাদেশে ধান চাষের, এই মৌসুমে ধান কিন্তু সবচেয়ে বেশি চাষ হচ্ছে, কিন্তু এই মৌসুমে পানি বা বৃষ্টিপাত কম হওয়ায় এখানে কিন্তু পুরোটাই সেচ নির্ভর, সেচের মাধ্যমেই কিন্তু ধান চাষ করা হয় এই সময়টাতে। তো সেচ ব্যবস্থায় ধানের জমিতে সাধারণত 10 থেকে 15 সেন্টিমিটার দাঁড়ানো পানি রাখা হয়, মানে ধানের জমিতে সবসময় 10 থেকে 15 সেন্টিমিটার পানি বিদ্যমান থাকবে। এবং সেচ ব্যবস্থায় ধানের উৎপাদনের ক্ষেত্রে প্রায় 3000 থেকে 5000 লিটার পানি প্রয়োজন হয়, যা প্রাকৃতিক চাহিদার তুলনায় অনেক বেশি, প্রকৃত চাহিদার তুলনায় অনেক বেশি। তাহলে যেই ধান চাষে আমাদের 3000 থেকে 5000 লিটার পানি প্রয়োজন হয়, কিন্তু প্রকৃত যে চাহিদা তার তুলনায় কিন্তু আমাদের যেই এই সরবরাহটা সেটা কিন্তু অনেক কম। বর্তমানে পানি সাশ্রয়ী প্রযুক্তি হিসেবে পর্যায়ক্রমিক ভেজানো শুকানো, অল্টারনেটিভ ওয়েটিং অ্যান্ড ড্রাইং বা সংক্ষেপে AWD পদ্ধতি ব্যবহৃত হচ্ছে। তাহলে এই প্রক্রিয়ায় কি হচ্ছে যে পর্যায়ক্রমে একটি জমিকে শুকানো হচ্ছে আবার ভেজানো হচ্ছে, এইভাবে যে আমাদের পানির স্বল্পতা সেটা মেটানোর জন্য এই প্রক্রিয়া ব্যবহার করা হচ্ছে। এবং এই প্রক্রিয়ার নাম কি? অল্টারনেটিভ ওয়েটিং অ্যান্ড ড্রাইং। এটার সংক্ষেপে আমরা কি বলছি? AWD। এই পদ্ধতিতে যেই AWD পদ্ধতিতে কি হচ্ছে, এই পদ্ধতিতে হচ্ছে সেচের পানি 30 থেকে 35% কম লাগে। তার মানে আমাদের যেই চাষের জন্য যেই পানি প্রয়োজন যদি 100% ধরি, তাহলে তার থেকে আমাদের 30 থেকে 35% পানি কম লাগছে। এটা কিন্তু একটা অনেক বড় সেভ, পানির অপচয় অনেক কম হয় এবং ডিজেলের খরচ 29% কমে আসে। আমাদের দেশে যেই সাবমার্সিবল পাম্প বা যেই স্যালো মেশিন বলা হয়, যেগুলোর মাধ্যমে এই জমিগুলোতে পানি চাষ করা হচ্ছে, এটা দীর্ঘক্ষণ চালাতে হয়, এর ফলে যে জ্বালানি ডিজেল প্রয়োজন হয়। এখন আমরা যদি এই অল্টারনেটিভ ওয়েটিং অ্যান্ড ড্রাইং পদ্ধতি ব্যবহার করি, তো এখানে দেখা যাচ্ছে যে 29% আমাদের ডিজেল সাশ্রয়ী হচ্ছে এবং 30 থেকে 35% পানি কম লাগছে, এবং ধানের ফলন প্রায় 35% পর্যন্ত বৃদ্ধি করা সম্ভব এই প্রক্রিয়ার মাধ্যমে। পরিবেশ বান্ধব এবং টেকসই কৃষি নিশ্চিত করে। তাহলে এই পদ্ধতি আমাদের পরিবেশ বান্ধব এবং টেকসই কৃষি নিশ্চিত করতে পারে। দেখি SRI পদ্ধতিতে ধান চাষের ব্যবস্থাপনা। এবার দেখব SRI চাষ পদ্ধতিতে কিভাবে আমরা ধান চাষ করতে পারি, এবং এই পদ্ধতিতে AWD প্রক্রিয়া কিন্তু সেচ প্রদান করা হয়। এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য এটা খুবই মনোযোগ সহকারে দেখতে হবে। তো SRI পদ্ধতিতে ধানের পানি সেচ ব্যবস্থাপনা বা SRI মেথড অফ রাইস ইরিগেশন। SRI পদ্ধতি আধুনিক ধান চাষের একটি প্রযুক্তি যা পানি সাশ্রয়ী। তাহলে এটা মূলত পানি সাশ্রয়ী একটি ধান চাষের আধুনিক পদ্ধতি, এবং এই পদ্ধতিতে চাষের জন্য প্রয়োজনীয় পানি 30 থেকে 35% কম লাগে, এবং বীজ সার ব্যবহারের পরিমাণ কমানো যায়। বীজের ব্যবহার 70 থেকে 80% কম এবং সার 25 থেকে 30% কম লাগে। তাহলে প্রক্রিয়াটা আমরা এখন দেখি যে বর্গাকারে রোপণের কারণে চারার জন্য পর্যাপ্ত স্থান ও সূর্যালোক নিশ্চিত করা হয়। এই প্রক্রিয়া সাধারণত দেখা যায় কি যে জমি যদি আমরা বর্গাকৃতির হয়, তো জমিকে কয়েকটা ছোট ছোট বর্গা ভাবে ভাগ করা হয়। এভাবে ভাগ করা হয়, প্রতিটি জায়গায় চারা রোপণ করা হয় এবং প্রতিটি যে চারার মাঝখানে ফাঁকা রাখা হয়, এইভাবে করে চারা রোপণ করা হয়। প্রতি গোছায় একটি করে চারা রোপণ করা হয়। সাধারণত আমরা যদি গ্রামে দেখে থাকি যে ধান যখন চাষ করা হয় তখন কিন্তু সাধারণভাবে ধানের গোড়ায় কিন্তু একটি করে চারা রোপণ করা হয় না। এখানে দেখা যায় যে অনেকগুলো চারা নিয়ে গাছের গোড়ায় রোপণ করা হচ্ছে। এই যে অনেকগুলো চারা রোপণ করা হচ্ছে, এর ফলে কি চাহিদা, পানির যে চাহিদা সেটা কিন্তু অনেক বৃদ্ধি পায়। তো এইখানে এই পদ্ধতিতে একটি জায়গায় একটি করে চারা রোপণ করা হচ্ছে, এতে করে পানির যে চাহিদা সেটা কিন্তু সুষমভাবে বন্টন হচ্ছে, প্রত্যেকটা গাছ সমানভাবে পানি পাচ্ছে। চারার বয়স 7 থেকে 10 দিন হওয়া উচিত।
তো 7 থেকে 10 দিন হওয়ার পরে সেই চারা রোপণ করা হচ্ছে। চারা থেকে চারার দূরত্ব এবং সারি থেকে সারির দূরত্ব সাধারণত 25 × 25 সেন্টিমিটার হয়ে থাকে। তার মানে প্রত্যেকটা চারার থেকে প্রত্যেকটা চারার দূরত্ব 25 থেকে 25 সেন্টিমিটার করে হয়ে থাকে। পানি সেচ দেওয়ার জন্য AWD বা অল্টারনেটিভ ওয়েটিং অ্যান্ড ড্রাইং পদ্ধতি ব্যবহার করা হয়। তাহলে এই পদ্ধতিতে এসআরআই পদ্ধতিতে যখন আমরা ধান চাষ করব তখন সেই ধান চাষ পদ্ধতিতে আমরা AWD পদ্ধতিতে সেচ প্রদান করব। চারা রোপণের পর 3-4 দিন অন্তর শুধু জমি ভিজিয়ে দিলে পর্যাপ্ত যেই পানির চাহিদা সেটা কিন্তু পূরণ হচ্ছে। দানা গঠন শুরু হলে পানি দাঁড় করানোর প্রয়োজন হয় না। মানে যখন ধানের যে দানা চলে আসতে শুরু করবে তখন কিন্তু আর পানি দাঁড় করানোর প্রয়োজন হয় না। চারা রোপণের 15 দিন পর অর্ধেক ইউরিয়া সার প্রয়োগ করা হয় এবং পরে প্রয়োজন অনুযায়ী ইউরিয়া ও পটাশ দেওয়া হয়। আগাছা দমনে উইডার বা অন্যান্য যন্ত্র ব্যবহার করা হয়। 10 দিন পর পর আগাছা দমন করা হয়। ফসল নির্ধারিত সময় কর্তন করলে ফলন বৃদ্ধি পায় এবং বাজার মূল্য ভালো পাওয়া যায়। তাহলে এসআরআই পদ্ধতিতে বোরো ধান ও আমন ধানের ফলন প্রায় 20% বৃদ্ধি করা সম্ভব। তাহলে এসআরআই পদ্ধতিতে আমরা ধানের চাষ প্রায় 20% বৃদ্ধি করতে পারি। এবার দেখবো যে এসআরআই পদ্ধতি কিভাবে কাজ করে, ধাপসমূহ কি কি। তো প্রথমে আমাদের জমি সমতল করতে হবে যাতে পানি সমানভাবে ছিপছিপে থাকে। সমদূরত্বে চারা রোপণ করতে হবে এবং আগাছা নিয়ন্ত্রণ করতে হবে যাতে আগাছা না থাকে। সুষম সার প্রয়োগ, যে জমিতে ধান চাষের জন্য যেই সার প্রয়োজন সবকিছুই সঠিক পরিমাণে সঠিক অ্যামাউন্টে আমাদের জমিতে প্রয়োগ করতে হবে এবং রোগ ও পোকা দমন ও পানি নিকাশ এই ব্যবস্থাগুলোর উপর আমাদের নজর দিতে হবে। পাশাপাশি ফুল আসা এবং থোর পর্যায়ে পানি রাখা, তার মানে যখন গাছে ফুল আসবে এবং যখন ফল আসবে এই সময় গাছে পানি রাখতে হবে এবং সঠিক সময় ফসল কর্তন করা। এখানে এসআই পদ্ধতির ধাপ সমূহ এবং এসআরআই ও AWD পদ্ধতিতে ধানের পানি সেচ। তাহলে এই সেচটা কিভাবে দেওয়া হয়, এতে 30 থেকে 35% কম লাগছে এবং এই পদ্ধতিতে মাঠে ছিদ্রযুক্ত প্লাস্টিক পাইপ ব্যবহার করে মাটির ভেতরের পানির স্তর পর্যবেক্ষণ করা হয়। তার মানে মাটিতে একটি গর্ত করা হয় এবং এখানে একটি ছিদ্রযুক্ত পাইপ রাখা হয়, মাটির ভিতরে বসিয়ে দেওয়া হয়। এতে করে বোঝা যায় কি যে মাটির ভিতরে পানি আছে কি নেই। এই আছে কি নেই এটা যখন বুঝতে আমি পারবো তখন কিন্তু আমি বুঝতে পারবো যে আমার কখন সেচ দিতে হবে কখন সেচ দিতে হবে না, কখন জমিতে পানি রাখতে হবে কখন রাখতে হবে না। তো এই পদ্ধতির মাধ্যমে আমরা জানতে পারবো যে জমির ভিতরে সেচ কখন দিতে হবে কখন দিতে হবে না। তো জমি তৈরিতে চারা রোপণের সময় জমি সমতল করে নিতে হবে এবং চারা রোপণের 7 থেকে 10 দিন পর পাইপ বসাতে হবে এবং প্রতি একর জমিতে 2 থেকে 3টি পাইপ রাখতে হবে। এদিকে ধানের চারা রোপণের 10 থেকে 15 দিন পর্যন্ত জমিতে 2 থেকে 4 সেন্টিমিটার পানি রাখতে হবে এবং পরবর্তীতে পানি পর্যবেক্ষণ করে প্রয়োগ করতে হবে। পানির স্তর পাইপের নিচের মাটি 15 সেন্টিমিটার নিচে নেমে গেলে পুনরায় সেচ দিতে হবে। তার মানে পাইপের যে স্কেল আমরা ওখানে যদি 15 সেন্টিমিটার নিচে নেমে চলে যাই তখন আমাদের সেচ দিতে হবে আবার। তাহলে ধানের ফুল আসার 1 সপ্তাহ আগে এবং 1 সপ্তাহ পরে পানি গাছের গোড়ায় রাখতে হবে এবং ধান কাটার 2 সপ্তাহ আগে সেচ বন্ধ করতে হবে। তার মানে ধান যখন কাটতে হবে তার 14 দিন আগে আমাদের আর সেচ দেওয়া লাগবে না এই এসআরআই পদ্ধতিতে এবং AWD পদ্ধতিতে যদি আমরা চাষ করি। তাহলে এখন দেখি যে তুলনামূলক একটা এর পরিমাণের পার্থক্য, যে আমাদের এসআরআই পদ্ধতিতে কি লাভটা হচ্ছে আবার প্রচলিত পদ্ধতিতে কি হচ্ছে। তাহলে উৎপাদন খরচ বেশি হচ্ছে কিসে, প্রচলিত পদ্ধতিতে, এবং এসআইআর কম হচ্ছে। তাহলে বীজের পরিমাণ বেশি লাগছে প্রচলিত পদ্ধতিতে, বা এসআইআর পদ্ধতিতে কম লাগছে। তাহলে প্রতি গোছায় চারা থাকে 3 থেকে 4টি প্রচলিত পদ্ধতিতে, কিন্তু এসআইআর পদ্ধতিতে প্রতিটি গোড়ায় একটা করে চারা থাকছে এবং পানি প্রয়োজন হয় বেশি, এবং এসআইআর পদ্ধতিতে 30 থেকে 35%। এবং চারা রোপণের গুরুত্ব এটা কম থাকে প্রচলিত পদ্ধতিতে, আর এসআইআর পদ্ধতিতে বেশি থাকে। কুশির সংখ্যা, মানে কুশি বলতে যেই গাছের যেই ফুল আসার পরে যেই ফলগুলো আসে সেগুলো ছোট ছোট কুশি, সেগুলোর সংখ্যা কিন্তু এই প্রচলিত পদ্ধতিতে কম হচ্ছে, কিন্তু এসআরআই পদ্ধতিতে বেশি হচ্ছে। মিথেন গ্যাস নির্গমন এই পদ্ধতিতে বেশি, এসআরআই পদ্ধতিতে কম। আমরা জানি যে কৃষি জমি থেকে কিন্তু মিথেন গ্যাস নির্গত হয়, কারণ এই যে পচা যে কাদা তৈরি হয় জমিতে দীর্ঘদিন পানি থাকার ফলে। এবার দেখি যে আমরা এই ছিল আমাদের মূলত আজকের সেচ এবং ভূমিক্ষয় এবং ইত্যাদি বিষয় যে আলোচনা হলো সেই আলোচনার সেচ। আর এখানে আমরা দেখতে পারলাম যে মূলত এসআরআই এবং AWD পদ্ধতিতে আমরা যদি ধান চাষ করি তাহলে সেক্ষেত্রে আমরা কীভাবে লাভবান হতে পারি, এবং প্রচলিত পদ্ধতির সাথে এসআরআই পদ্ধতির যে পার্থক্য সেটা। এখন আমরা মূলত এই অধ্যায়ের সংশ্লিষ্ট যেই এমসিকিউ এবং সিকিউগুলো আছে সেগুলো একটু দেখব। তাহলে এখানে দেখি আমরা শুরুতে একটা এমসিকিউ, যে উদ্দীপকের আলোকে 1 ও 2 নং প্রশ্নের উত্তর দাও। তো উদ্দীপকটা আমরা পড়ি যে ফরহাদের গ্রামের এলাকায় মাটি খুব শক্ত। তাহলে ফরহাদের গ্রামের এলাকায় মাটি কেমন?
খুব শক্ত এবং তবে একটু বৃষ্টি হলেই কাদা হয়, তাই তারা শীতকালীন সবজি উৎপাদন ভালোভাবে করতে পারে না। এখন দেখো যে উদ্দীপকের মাটির ধারণ ধরন নিচের কোনটি? তাহলে এখানে মাটির দুইটা বৈশিষ্ট্য দেওয়া আছে, যে মাটি খুব শক্ত, বৃষ্টি হলেই কাদা হয়, এবং শীতকালীন ফসল ভালোভাবে চাষ করতে পারে না। কারণ কি, শীতকালীন ফসলের সময় কিন্তু বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি না হওয়ার ফলে দেখা যাচ্ছে মাটি যে শক্ত হয়ে যাচ্ছে এবং সেচ দিতে হচ্ছে, এর ফলে কি মাটির চাষও কিন্তু ভালো হচ্ছে না। তাহলে এখানে আমরা দুইটাই পাচ্ছি, যে বৃষ্টি হলেই কাদা হয়, মাটি খুব শক্ত হয়। এবার আমরা তো মাটির বৈশিষ্ট্য পড়েছি, যে মাটি কোন মাটি কি ধরনের হয়, কোন মাটির বৈশিষ্ট্য কি কি। তাহলে এখানে আমাদের অপশনে কি কি আছে? এঁটেল মাটি, পলি মাটি, দোআঁশ মাটি, বেলে মাটি, তাই না? তাহলে বেলে মাটির বৈশিষ্ট্য কেমন? বেলে মাটি হলো বালি বালি, বালি বেশি থাকে। দোআঁশ মাটির বৈশিষ্ট্য কেমন? দোআঁশ মাটি সাধারণত কালো শ্রেণীর হয় এবং এটা সহজে কাদা হয় না, ফসল চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী। আর পলি মাটিটা কেমন? পলি মাটিটা কিন্তু ওই যে ভূমি যখন আমরা নদীর দ্বারা প্লাবিত হয়, তারপরে যেই পানি নেমে যাওয়ার পরে যে মাটিটা থাকে সেটা হলো পলি মাটি। আর এঁটেল মাটিটা কি হয় সাধারণত? এঁটেল মাটি কিন্তু খুব শক্ত হয় শুরুতে, যদি আমরা এতে পানি দিই তাহলে কিন্তু একদম কাদা হয়ে যায়, আঠা আঠা হয়ে যায়। তাহলে এই উদ্দীপকের সাথে কি এঁটেল মাটির সাথে মিলছে? তাহলে এঁটেল মাটি এই উদ্দীপকের সাথে মিলছে, যার কারণে এই এঁটেল মাটির এই 1 নম্বর প্রশ্নের উত্তর। এবার দেখি যাই 2 নম্বর প্রশ্নের উত্তর, উদ্দীপকে মাটির বৈশিষ্ট্য। তাহলে উদ্দীপকের যে মাটিটা, এই মাটির বৈশিষ্ট্য কেমন? এই মাটির পানি ধারণ ক্ষমতা বেশি, গ্রীষ্মকালীন সময়ে মাটির ফাটল ধরে, মিষ্টি আলু খুব ভালো জন্মে। তাহলে আমরা যখন মাটির শ্রেণীবিভাগ পড়েছি, তখন আমরা এটাও পড়েছি যে কোন মাটিতে কোন ধরনের ফসল কিন্তু ভালো হয়। পাশাপাশি জেনেছি যে কোন মাটি পানি ধারণ ক্ষমতা বেশি, কোন মাটি পানি ধারণ ক্ষমতা কম। তো গ্রীষ্মকালীন সময়ে মাটি ফাটল ধরে এবং এই মাটির পানি ধারণ ক্ষমতা বেশি। মানে এখানে এঁটেল মাটি আমরা আগের প্রশ্নের উত্তর দেখেছি, তো এঁটেল মাটি কিন্তু পানি ধারণ ক্ষমতা বেশি এবং গ্রীষ্মকালীন সময়ে এই মাটিতে ফাটল ধরে, কারণ ওই সময় পানির প্রবাহ কম থাকে। তাহলে উত্তর কোনটা হবে? 1 ও 2 নম্বর। এই 1 ও 2 নম্বর বৈশিষ্ট্য এঁটেল মাটির সাথে যায়। এবার আর একটা উদ্দীপক করি, যে 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর আমরা দিব। নন্দবাবু একটি এনজিও থেকে জৈব সারের মাধ্যমে সবজি উৎপাদন প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি জানতে পারেন গাছের গোড়ায় লতাপাতা দিয়ে ঢেকে দিলে ফলন ভালো হয়। তাহলে তিনি কি জেনেছেন যে গাছের গোড়ায় লতাপাতা দিয়ে ঢেকে দিলে ফলন ভালো হয়, কারণ কি, এতে ভূমিক্ষয় কম হয়। তো নন্দবাবুর গাছের গোড়া ঢেকে দেওয়ার পদ্ধতিকে কি বলে? আমরা একটু আগে দেখলাম যে যখন আমরা কোনো একটা গাছের গোড়া ঢেকে দিব পলিথিন, খড়কুটো বা অন্যান্য যেই ইয়েগুলা দিয়ে, পল দিয়ে, তো তখন সেই প্রক্রিয়া কি বলবে? আশা করি তোমাদের মনে আছে, সেই প্রক্রিয়াটা হলো কি, মালচিং পদ্ধতি। তাহলে এই পদ্ধতিকে বলা হচ্ছে মালচিং পদ্ধতি। এবার দেখি এই পদ্ধতি অবলম্বন করার কারণ। তাহলে আমরা কারণও কিন্তু পড়েছি, যে কি কারণে আমরা এই পদ্ধতি অবলম্বন করছি, যে মাটির ক্ষয়রোধ করার জন্য, আর্দ্রতা সংরক্ষণের জন্য, তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য। এই সবগুলোই কিন্তু ওখানে ছিল, যে আমরা তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারি, তারপরে কি মাটির ক্ষয়রোধ করতে পারি, পাশাপাশি যে আর্দ্রতা যে সংরক্ষণ, পুষ্টিগুণগুলো সেগুলো সংরক্ষণ করতে পারি। তাহলে সবগুলো বৈশিষ্ট্য কিন্তু মালচিং এর সাথে যায়। তাহলে উত্তর কি হবে? সবগুলা, ঘ। এবার দেখি যে বিজয়ের জমিতে ফসলের কাঙ্ক্ষিত ফলন হয় না, ঠিক আছে, সে তার জমির মাটি পরীক্ষা করে দেখলো যে অম্লমান 8। পরবর্তীতে কৃষি কর্মকর্তার পরামর্শে উক্ত জমিতে ফসল উৎপাদনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে সে সফল হয়। তাহলে আমরা পিএইচে দেখেছি যে মাটির পিএইচ যদি 8 হয় তাহলে সে মাটি কি হয়? সে মাটি হয় ক্ষারীয়, কারণ স্বাদ হলো নিরপেক্ষ, স্বাদ থেকে বেশি হলে ক্ষারীয়, কম হলে অম্লীয়। তাহলে এখন সে উপজেলা যে কৃষি কর্মকর্তা আছে তার সাথে পরামর্শ করছে যে আমার জমির মাটি তো এরকম, তাহলে আমি এখন কি ধরনের পদক্ষেপ নিব? তো এখানে আমাদের প্রশ্ন আসছে, উল্লেখিত অম্লমান কোন উদ্ভিদ ভালো জন্মে? তাহলে আমরা যখন মাটির অম্লমান পড়েছি তখন কিন্তু পড়েছি যে কোন মাটিতে কোন ধরনের ফসল ভালো হয়। তো যে অম্লীয় মাটি, সেই অম্লীয় মাটিতে কি হয়? লেবু হয়, কফি হয়, নারকেল হয়। কিন্তু ক্ষারীয় মাটিতে ভালো কি হয়? কাঁঠাল হয়। তাহলে এখানে ব্যতিক্রম আছে শুধু কাঁঠাল, কিন্তু বাকি তিনটাই কিন্তু একই মাটিতে ভালো হয়, অম্লীয় মাটিতে। তাহলে উত্তর হবে কাঁঠাল। এবার দেখি কাঙ্ক্ষিত ফসল উৎপাদনে বিজয়ের করণীয় পদক্ষেপ। আমরা কিন্তু পড়েছি যে আহ, আমরা অম্লীয় মাটিকে কিভাবে ক্ষারীয় মাটিতে রূপান্তর করতে পারি, কিংবা ক্ষারীয় মাটিকে কিভাবে অম্লীয় মাটিতে রূপান্তর করতে পারি, এটা কিভাবে সম্ভব। তো এখন এই প্রক্রিয়া আমরা জিজ্ঞেস করতেছে যে কাঠের ছাই প্রয়োগ করা যাবে, কি লবণ দ্রবীভূত করে, কি জিপসাম প্রয়োগ করে, কি কি উপায় প্রয়োগ করে এই যে যে ক্ষারীয় মাটি তৈরি হয়েছে বিজয়ের জমিতে, সেটা নিরপেক্ষ অবস্থানে আনা যায়। তাহলে কি কি আনা যায়? কাঠের ছাই প্রয়োগ করে, লবণ দ্রবীভূত করে, আর জিপসাম প্রয়োগ করে। তিনটাই কিন্তু আমাদের যেই প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মধ্যে আসে। তাহলে উত্তর হবে কি, ঘ নাম্বার, অর্থাৎ সবগুলো। এবার দেখি যে কোন মাটির পানি ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি। এখন আমরা দেখছি যে
এখানে অপশান আছে দোআঁশ মাটি, এঁটেল মাটি, বেলে মাটি, পপি এঁটে। তাহলে কোন এর ভিতরে মাটির বৈশিষ্ট্যগুলো যদি আমরা মনে রেখে থাকি তাহলে কি দোআঁশ বেলে, দোআঁশ বেলে, এখানে বেলে আছে তার মানে কি পানি ধারণ ক্ষমতা কম, তাহলে এটা উত্তর হবে না। তারপরে বেলে এঁটেল, এখানেও বেলে আছে তার মানে কি এটা হবে না। এবং এখানে একটু ভুল আছে, পলি এঁটে হবে, পলি এঁটে, তো পলি মাটি কিন্তু পানি তেমন ধারণ করতে পারে না, তাহলে উত্তরটা কি হবে এঁটেল মাটি, কারণ এঁটেল মাটি সবচেয়ে বেশি পানি ধারণ করতে পারে। এখানে দেখি যে সেচের পানির কার্যকারিতা বৃদ্ধি করা যায়, একটু আগে আমরা দেখলাম যে সেচের পানি আমরা কিভাবে ব্যবহার করতে পারি, কার্যকারিতা কি। তো সেখান থেকে একটা প্রশ্ন যে দিনে 2 বার সেচ দিয়ে, সময় মতো সেচ দিয়ে আগাছা দমন করে বা সকালবেলা সেচ দিয়ে, তাহলে এখানে আমরা কি দেখেছি যে কিভাবে সেচের পানি সবচেয়ে বেশি কার্যকর হতে পারে, সময় মতো সেচ দিয়ে। আমরা দেখেছি না যে জমি সেচের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কি জমির আর্দ্রতা বোঝা, যে জমি কখন পানি প্রয়োজন কখন প্রয়োজন না, তো এই যে বোঝাটা এটাই কিন্তু সময় মতো সেচ দেওয়া। তো এই সময় মতো সেচ দিয়ে পানির কার্যকারিতা এটা বৃদ্ধি করা যায়, তাহলে এটা হবে উত্তর খ। এবার দেখি মাটির অম্লত্ব বাড়ি কোনটির জন্য। আমরা শুরুতেই দেখেছি যে মাটির অম্লত্ব খারত্ব যে রাসায়নিক পদ্ধতিতে প্রকাশ করা হয় সেটা কি হাইড্রোজেন আয়ন, হাইড্রক্সিল আয়ন, নাইট্রোজেন গন্ধক। এখন কোনটার কারণে মাটির যে অম্লত্ব সেটা বাড়ে, সেটা বাড়ে কি হাইড্রোজেন আয়নের ফলে, এবং হাইড্রক্সিল আয়নের ফলে মাটির যেই খারত্ব আছে সেটা বৃদ্ধি পায়। তাহলে এখানে উত্তর কি হবে, উত্তর হবে ক হাইড্রোজেন আবার হাইড্রোজেন আয়ন, এটা হলো মাটির অম্লত্ব সৃষ্টির প্রধান কারণ। এবার দেখি কোন অ্যাসিড বিয়োজিত হয়ে কার্বনেট, বাইকার্বনেট ও হাইড্রোজেন আয়ন সৃষ্টি করে। আমরা যখন মাটির রাসায়নিক গঠন পড়েছি তখন কিন্তু এটা পড়েছি যে সালফিউরিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড বা কার্বন ডাইঅক্সাইড। তাহলে বাইকার্বনেট এবং হাইড্রোজেন আয়ন এটা কোন অ্যাসিড থেকে বিয়োজিত হয়ে তৈরি হয়, এটা হয় কার্বনিক অ্যাসিড থেকে। এবার দেখি পিএইচ স্কেলের মান কত। আমরা যখন পিএইচ স্কেল সম্পর্কে জেনেছি তখন কিন্তু জেনেছি যে এটা 0 থেকে শুরু হয়ে 14 পর্যন্ত, 0 থেকে শুরু হয়ে 14 পর্যন্ত। তাহলে এই 0 থেকে শুরু হয়ে 14 পর্যন্ত এটাই হলো পিএইচ স্কেলের মান, বাকিগুলো কিন্তু এর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, যার কারণে বাকিগুলো উত্তর হবে না। এবার দেখি মাটির পানির ঘাটতি মেটানোর জন্য মাটিতে পানি প্রয়োগ করাকে কি বলে। একটু আগে আমরা দেখলাম সেচের যে সংজ্ঞা, সেই সংজ্ঞা থেকে প্রশ্নটা এসেছে। তাহলে এই যে মাটির পানির ঘাটতি মেটানোর জন্য মাটিতে পানি প্রয়োগ যে করা হচ্ছে কৃত্রিমভাবে, এটাকে কি বলা হচ্ছে, সেচ বলা হচ্ছে। একটু আগে দেখলাম মালচিং কাকে বলে, সার, ডিবলিং, এই সব বাকিগুলো কিন্তু আমাদের প্রশ্নের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, এখানে সামঞ্জস্যপূর্ণ হলো খ নাম্বার শেষ, তাই এটাই উত্তর। এবার একটা উদ্দীপকটা আমরা পড়ি যে গফুর মিয়া শীতের পর তার বাগানের গাছের গোড়ায় ধানের খড়, লতাপাতা, কচুরিপানা দ্বারা ঢেকে দেন। তাহলে যে গভীর মেয়ে যে কাজটা করছে এই কাজটা এই তিনটার কোনটার সাথে মিলে, ভেজালিং, ডিবলিং বা প্রুনিং বা মালচিং। তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে উত্তর হবে কি মালচিং। এবার দেখি মাটির কোন কণা সবচেয়ে ছোট। তাহলে কোন মাটির কণা সবচেয়ে ছোট, আমরা মাটির বৈশিষ্ট্য যখন পড়েছি তখন কিন্তু দেখেছি যে পলি মাটি, দোআঁশ মাটি, বেলে মাটি, এগুলোর কণা সবচেয়ে ছোট। মানে কণার কাজটা কি, কণা যখন বড় হচ্ছে, কণাগুলো যখন বড় হচ্ছে এবং এর ভিতরে যে দূরত্ব একটা কণা থেকে একটা এটা বেশি হচ্ছে, তখন কি হচ্ছে যে পানি দ্রুত নিচে নেমে যাচ্ছে। কিন্তু যেই মাটির কণাগুলো স্থূল বা মোটা মোটা এবং দূরত্ব কম, সেই মাটি কিন্তু বেশি পানি ধারণ করে রাখতে পারছে। তো এই বৈশিষ্ট্যটা এখানে কোন মাটির মধ্যে আছে, অবশ্যই এঁটেল মাটির মধ্যে আছে, কারণ এঁটেল মাটিতে আমরা একটু আগেই দেখলাম যে পানি কম সময়ে যাচ্ছে নিচে এবং কাদাও বেশি হচ্ছে, কারণ এঁটেল মাটি যে পানি ধারণ ক্ষমতা এটা বেশি। তাহলে উত্তর হবে কি এঁটেল মাটি। এবার দেখি প্রশম মাটির অম্লমান কত। প্রশম মাটি মানে একটা প্রশমিত অবস্থায় আছে যেখানে অম্লমানও বেশি না আবার ক্ষারীয়মানও বেশি না। তাহলে এই মাটির পিএইচ স্কেল সাধারণত কত হবে, আমরা জানি যে পিএইচ 7-এর কম হলে অম্লীয় এবং 7-এর বেশি হলে ক্ষারীয়। তো এখানে 7 মানে নিরপেক্ষ, তাহলে প্রশম মাটি কোনটা, 7 যে মাটির পিএইচ, তাহলে উত্তর হবে খ। এবার দেখি আর একটা এমসিকিউ আমাদের এই পর্যন্ত ছিল 15টা। এবারে দেখবো হচ্ছে সিকিউ। তো সিকিউ আমরা উদ্দীপকটা পড়ি। সুবুর মিয়া গতানুগতিক পদ্ধতিতে ধান চাষ করেন, কিন্তু এবছর বিনোদপুর গ্রামে তিনি দেখতে পান যে কৃষকের 10 দিন বয়সের চারা বর্গাকারে রোপণ করছেন এবং তারা প্রতি গোছায় একটি করে চারা রোপণ করছেন, এবং তিনি জমিতে পানি দেখতে গেলেন কিন্তু মাটিতে খাড়াভাবে পুঁতে দেওয়া কয়েকটি ছিদ্রযুক্ত পাইপ দেখতে পান। পরবর্তীতে তিনি উপজেলা কৃষি কর্মকর্তার নিকট থেকে এই বিষয়ে বিস্তারিত জানতে পারেন। একটু আগে আমরা যখন দেখলাম যে এসআরআই পদ্ধতি, সেই পদ্ধতির সাথে কি উদ্দীপকের কথাগুলোর মিল পাওয়া যায়। আশা করছি তোমরা বুঝতে পারছো এটা কোন পদ্ধতির মধ্যে যাচ্ছে। তো এসআরআই পদ্ধতিতে ধান চাষের যে পদ্ধতি সেটা সম্পর্কে আমরা কিন্তু কয়েক মিনিট আগেই জানলাম, তো সেই পদ্ধতির সাথে যাচ্ছে এই উদ্দীপকটা।
তাহলে বুঝতে পারছি যে এই বিষয়ে আমাদের এখন প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে যে স্লাইডগুলো যদি আমরা ঠিকমতো পড়ি তাহলে কিন্তু এই উত্তরগুলো খুব সহজেই দিতে পারবো এবং এরকম ব্যাখ্যাগুলো আমরা দিতে পারবো। দেখি এখানে প্রশ্নগুলো কি এসেছে, যে মাটির বুনট কি? তো অবশ্যই আমরা দেখেছি এবং পড়েছি, স্লাইডেই আছে যে মাটির বুনট কি, এবং আমরা বুঝে গেছি ভালোভাবে যে মাটির বুনটটা কি। তো সেটা থেকে এখানে উত্তর করতে হবে। এবং মাটির পিএইচ জানা প্রয়োজন কেন? তাহলে মাটির পিএইচ জানা প্রয়োজন কেন, এর প্রয়োজনীয়তা সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জেনেছি এবং পড়েছি যে মাটির পিএইচ কেন ফসল চাষের জন্য গুরুত্বপূর্ণ, সেখান থেকে এটা উত্তর করতে হবে। পাশাপাশি উদ্দীপকের সেচ ব্যবস্থাপনা পদ্ধতি লাভজনকভাবে ফসল উৎপাদনে কিভাবে সাহায্য করে। তাহলে এসআরআই পদ্ধতিতে সম্পর্কে যদি আমাদের একটা বিস্তৃত ধারণা থাকে এবং বুঝতে পারি যে এসআরআই পদ্ধতি কিভাবে কাজ করে এবং এর প্রয়োজনীয়তা কি এবং এটা কিভাবে সুবিধাজনক বা লাভজনক, তাহলে এই প্রশ্নের উত্তর করা কোনো ব্যাপারই না। এবার দেখো, সুবর মিয়ার দেখা ধান চাষ পদ্ধতি গ্রহণের যৌক্তিকতা মূল্যায়ন করো। এখন যৌক্তিকতা আমরা শেষে একটা চার্টের মাধ্যমে দেখিয়েছি যে এর ফলে প্রচলিত পদ্ধতি থেকে আমাদের এসআরআই পদ্ধতিতে লাভ কি। ওইটা যদি আমরা ভালোভাবে পড়ি এবং বুঝতে পারি এবং ওই তথ্যগুলো যদি আমরা এখানে উপস্থাপন করতে পারি এই প্রশ্নের উত্তরে, তাহলে কিন্তু আমরা এখানে ফুল মার্কস পেতে পারি। এখানে কিন্তু ফুল মার্কস পাওয়া মোটেই অসম্ভব কিছু না। তাহলে আমরা যদি এই যে স্লাইডটা ভালোভাবে পড়ি, পাশাপাশি বই থেকেও পড়ি, তাহলে দেখা যাবে যে শিক্ষা বিষয়ে আমাদের যে ভালো একটা নাম্বার, এবং যেহেতু এটা 4 সাবজেক্ট, তো একটা পরীক্ষায় যদি তোমার খারাপ হয়, একটু আশঙ্কা থাকে, তো সেক্ষেত্রে কিন্তু তোমার একটা হিউজ এফোর্ট দিয়ে সাহায্য করবে এই 4 সাবজেক্ট। তো এই স্লাইডগুলো যদি আমরা ভালোভাবে পড়ি তাহলে এই প্রশ্নের উত্তরগুলো করা কিন্তু খুবই সহজ হবে। এবার দেখি এই প্রশ্নের যে সমাধানটা, সেটি যে মাটির একক কণার পারস্পরিক অনুপাত দ্বারা সৃষ্টি স্থিরতাকে বা সূক্ষ্মতাকে মাটির বুনট বলে। এবং মাটির যে পিএইচ এর কেন প্রয়োজন সেই বিষয়ে আমরা উত্তর দেখতে পাচ্ছি যে মাটির পিএইচ হলো মাটিতে হাইড্রোজেন আয়নের ঘনত্বের ঋণাত্মক লগারিদম। এটি মাটির একটি রাসায়নিক ধর্ম যা এর উর্বরতাকেও নির্দেশ করে। মাটির সব মাটিতে ফসল ভালো হয় না, মাটির পিএইচ মানের অম্লতা, ক্ষারকতা এবং নিরপেক্ষতার উপর কোনো ফসল ভালো জন্মাবে তা নির্ভর করে। এবার দেখো যে গ নাম্বার প্রশ্নের উত্তর, যে উদ্দীপকের সেচ ব্যবস্থাপনা পদ্ধতি হলো এডাব্লিউডি পদ্ধতি এবং এই পদ্ধতি লাভজনক ফসল উৎপাদনে সহায়তা করে এবং এর নিচের ব্যাখ্যা দেওয়া হলো। তো এটা হলো ঘ নম্বর প্রশ্নের উত্তর, যে সুবল মিয়া যে এসআরআই পদ্ধতি ব্যবহার করেছে এবং পদ্ধতি কেন যৌক্তিক ব্যবহার করা, কারণ প্রচলিত পদ্ধতি থেকে যে এক্সট্রা প্রিভিলেজগুলো আমরা এসআরআই পদ্ধতিতে পাচ্ছি সেটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করতে পারি। তো এইভাবে যদি আমরা প্রশ্নগুলোর উত্তর করি তো দেখা যাবে খুব ভালো একটি নাম্বার আশা করতে পারবো। আশা করছি তোমরা এই অধ্যায়ের যেই বিস্তৃত টপিকগুলো সেগুলো সম্পর্কে একটি ভালো ধারণা পেয়েছো এবং তোমরা এই প্রশ্নগুলো উত্তর করার মতো সক্ষমতা অর্জন করেছো। তো এই ছিল আজকের মতো। আশা করি তোমরা এটা স্লাইডগুলো ভালোভাবে পড়বে এবং এই প্রশ্নগুলোর বাড়িতে অনুশীলন করবে, তাহলে দেখা যাবে যে পরীক্ষায় তোমরা একটি ভালো মার্কস তুলতে পারবে। তো সবাইকে ধন্যবাদ।